হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আপনার নতুন একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকসটা হলো এই, আমরা কিন্তু এতদিন পড়িয়েছিলাম এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেগুলো পড়িয়েছিলাম। এখন আমরা পড়াবো মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমাদের একটা অফিসিয়াল ক্ষেত্রে বহুত কাজে লাগে। তার টোটাল টিউটোরিয়ালসকে আমরা বোঝাবো এবং আমাদের নোটস বুক দিয়ে বোঝাবো। তো একটাই জিনিস বন্ধুরা, ভিডিওটা দেখবেন, নোটসগুলো একটু ক্লিয়ারিটি না বুঝতে পারলে কোনো সমস্যা মনে করবেন না, আমরা অবশ্যই পুরো দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তবে একটাই কথা, এই নোটগুলো কেউ কাউকে দেয় না, কিন্তু আমার হাতের লেখা একটু খারাপ হলেও আমি চেষ্টা করছি ভালোভাবে উপস্থাপন করানো এবং আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তো একটু ক্লিয়ারিটি দেখুন এবং পড়ুন এবং নোটগুলো ক্যাপচার করুন এবং কম্পিউটার সেগুলো অ্যাপ্লাই করুন। যদি না করতে পারো আমাকে কন্ট্যাক্ট করান এবং আমাকে রিপ্লাই করেন কমেন্ট বক্সে যে দাদা আপনার এইটা টপিক্সটা আমাদের খুব সুন্দর লেগেছে, এটা একটু কম্পিউটারে একটা ছোট রিলস ভিডিও বানিয়ে আমাকে দিয়ে দিন। তো চলুন আমাদের পরবর্তী টপিক্স মাইক্রোসফট ওয়ার্ড। এইমাত্র আমাদের নোটস বুকের মধ্যে আমরা শিখেছি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে শেখার জন্য। এইখানে এমএস ওয়ার্ড ওপেন করছো মানে তুমি একটা কিছু শিখতে চাচ্ছ। তো ক্লিয়ার হে? তো আমি বলছি এটা অনেক সময় লাগে, তবে এমএস ওয়ার্ড যত পয়েন্ট আছে ডিটেলভাবে শেখানোর চেষ্টা করব। এই মাইক্রোসফট অফিস ইউজ হয় তুমি জানো, যেমন তোমার লেটার তৈরিতে কাজে হয়, তারপরে গিয়ে টাইম টেবিল তৈরি করতে কাজে লাগে, বিভিন্ন কোশ্চেন পেপার তৈরি করতে কাজে লাগে, এবং অনেক ক্ষেত্রে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে কাজে লাগে। সব থেকে বেশি কাজে লাগে কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে। তোমরা দেরি না করে চলো শিখতে যাই। লেটার অ্যান্ড মেলিং, মেল করতে, যারা অফিসিয়াল থেকে মেল করতে, মানে লেটারকে 100 লেটার 100 বার লোককে মানে একসঙ্গে কেমন করে সেন্ড করতে হয় সেটাও কিন্তু আমরা শেখাবো। মানে একটা লেটার 100 লোককে এক ক্লিকে আমরা সেন্ড করতে হবে, সেটা এখানে শেখানো হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইম টেবিল, লেটার মেকিং, হ্যাঁ এইসবগুলো আমরা শেখাবো। তারপরে গিয়ে এডিটিং, কভার পেজ তৈরি করতে কী হবে, তারপরে গিয়ে লেটার মেলিং, টাইম টেবিল, ওয়ার্ডে যেমন অফিস মাইক্রোসফট ব্যবহার হয় তেমন এমএস ওয়ার্ড শিখতে এমএস ওয়ার্ডের মধ্যেও হোম ট্যাব শিখতে হবে, ইনসার্ট ট্যাব শিখতে হবে, ডিজাইন ট্যাব শিখতে হবে, রিবন ট্যাব শিখতে হবে, ভিউ ট্যাব শিখতে হবে। সব ট্যাবগুলোকে ডিটেলসভাবে শিখতে পারবে, অনেকক্ষণ লাগবে। তুমি যদি ধৈর্যভাবে শেখো তাহলে এমএস ওয়ার্ডে তুমি মাস্টার হয়ে যাবে। এটা আমার একটা গ্যারান্টি, গ্যারান্টি আছে, কারণ চাইবে সব ভালোভাবে শেখানো। নোটসটি আমি 100% দিয়ে বানিয়েছি এবং এর ভিডিও আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো, কোনো এর জন্য সমস্যা না, অবশ্যই দেখাবো। তো 100-100-র মধ্যে তুমি শিখতে চাও যাতে, তো চলো আমাদের টিপসগুলো শিখতে চাও। নোটসটি আমরা অনেক কষ্ট করে বানিয়েছি, পছন্দ করো, যখন দেখবে তখন তোমার পছন্দ হবে। তবে আগে থেকে পছন্দ করে নেওয়াটাই ভালো, কারণ আমরা প্রতিটি পার্ট ডিটেলসভাবে শেখানোর চেষ্টা করেছি। চলো সময় নষ্ট না করে শিখতে শুরু করি। মাই কুদ্দুস, ওয়েলকাম, লেটস বিগিন। বেসিক টু অ্যাডভান্স লেভেল সমস্তটাই কিন্তু আমরা শেখাবো। বেসিক টু অ্যাডভান্স লেভেল শিখতে হবে, কীভাবে স্টার্ট করতে হবে। তোমরা কম্পিউটার বা ল্যাপটপের উপরে দেখো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে স্টার্ট করব। দেখো উইন্ডোজ 10 স্টোর ক্লিক করে অনেক প্রোগ্রাম আসছে, টাইপ করো। অনেকেই খোঁজাখুঁজি করে, ও তুমি টাইপ করো, টাইপ করে ওয়ার্ড লেখো। ওয়ার্ড খোঁজার জন্য উইন ওয়ার্ড লেখো, ওয়াইন ওয়ার্ড লেখো। এই উইন ওয়ার্ড লেখাটার বা ইনস্টল থাকবে, পেয়ে যাবে। 2016 আছে, 30 আছে, 10 আছে, 7 আছে, যে কোনো হোক না কেন একটাই জিনিস, উইন ওয়ার্ড লিখবে। উইন ওয়ার্ড তোমার কম্পিউটারে যে উইন্ডোজটি অ্যাপ্লিকেশনটা মানে ওপেন আছে বা ইনস্টল করা আছে সেটা তুমি পেয়ে যাবে। তো এখন সাধারণত চলছে উইন্ডোজ 10, যে কোনো 5টি অপশান পেয়ে যাবে, কিন্তু এখানে চেঞ্জ থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে, কম বেশি অপশান থাকে, কম বেশি অপশান, কিন্তু এই অপশানটি আপডেট হতে পারে। যে কোনো ওয়ার্ডে তুমি কাজ করো না কেন, এখানে আমরা যে সফটওয়্যার দেখাবো পড়ানো হবে
কোনো ভার্সন কোনো ম্যাটার নেই, সব ম্যাটারই একই। তো স্টেপ বাই স্টেপ সবটাই বলবো, চেষ্টা করব, ইন্ট্রোডাকশন দেব। এবং সেকেন্ড টিপস স্টার্ট, মানে প্রথম স্টার্ট টিপ বলেছিলাম উইন ওয়ার্ড, সেকেন্ড টিপ আমরা কীভাবে স্টার্ট করবো। আমাদের তো ডিফিকাল্টভাবে শিখছি না, তো আমাদের ডিফিকাল্টভাবে শেখার জন্য অবশ্যই আমাদের সেকেন্ড টিপসটা কী হবে। অনেকে তো এক ভেগে শুধু কম্পিউটার প্রোগ্রাম অল প্রোগ্রাম চালু করে মোটামুটি ওয়ার্ড কোথায় আছে খুঁজে চালু করে, কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিটেলস শিখবো, আমাদের মাস্টার হতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে তার জন্য। তো ইন্ট্রোডাকশান দেখব, তারপরে স্টার্ট প্লাস রান বাটন ক্লিক করব। এবার কী করবে, স্টার্ট প্লাস আর রান কমান্ড, একটা বক্স আসবে, উইন্ডোজ বক্স খুলে যাবে, বক্স আসবে, সেখানে উইন প্লাস আর করলেই উইন আউট লেখো, এন্টার করে মনে রাখবে এমএস ওয়ার্ডের জন্য উইন ওয়ার্ড লিখবে, কোনো স্পেস থাকবে না। যে উইন ওয়ার্ডটা লিখবে, উইন ডাব্লিউআইএন উইন, উইন ডাব্লিউ ওয়ার্ড এটা লিখবে, কোনো স্পেস থাকবে না, একেবারে লিখতে হবে উইদাউট স্পেস দিয়ে টাইপ করলেই তোমাদের সামনে দেখবে ওপেন হবে যাবে। দেখো ব্ল্যাক ডকুমেন্ট আসবে এবং রিসেন্ট ফাইল আসবে, সব অপশান তুমি মানে রিসেটেড পাবে, কোনো ব্যাপার নেই। তো মাইক্রোসফট ওয়ার্ডকে চালু করার জন্য আমরা দ্বিতীয় টিপস স্টার্ট প্লাস রান কমান্ড, এটা রান কমান্ড বক্স আসবে, উইন্ডোজ বক্স আসবে, সেখানে আমাদের লিখবো বা উইন কি প্লাস আর, এটা করব স্টার্ট বাটন প্লাস আর এবং উইন কি প্লাস আর, সব থেকে এটাই ভালো। এটা কম্পিউটার কিবোর্ডের লাস্ট দিকে একটা থাকে কর্নারে, বা দিকের কর্নারে, এবং উপরে আর তো থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে আমরা করব। তো বন্ধুরা আমরা কিন্তু এই শেখাটাও শিখছি একের পর এক। রিসেন্ট ফাইল তোমরা এখন সেগুলো পাবে, আগে যা যা করেছিলে সেইগুলো পাবে, আগে যেগুলো করেছিল পাবে। দেখো আরও দেখো ব্ল্যাক ডকুমেন্ট বলে পাবে, ব্ল্যাঙ্কস ডকুমেন্ট, সেখানেই কিন্তু আমাদের কাজ উপরে পাবে। উপরে আরও তো আছে, রেডিমেড কিছু পেয়ে যাবে, নিয়ে দেখো ক্লিক করে দেখো চলে আসবে। হ্যাঁ, এগুলো ফ্রি ফ্রেম বা থাকে, অনেক কিছু পাবে, এগুলো দিয়ে তোমাদের কাজ করতে পারবে। তবে তোমাদের ব্ল্যাক কাগজ নিয়ে তার উপরে কাজ করাটাই সব থেকে ভালো, কারণ আমরা ব্ল্যাঙ্কের উপরে শিখবো, নতুন পেজ নিয়ে দেখবো। ওগুলো রেডিমেডলি সাইডে বিভিন্ন রকম টেমপ্লেট তৈরি করা থাকে। যারা ফার্স্ট টাইম কম্পিউটারে আসে এবং যারা এই ওয়ার্ড শিখতে চায় তাদের জন্য একটা স্পেশালি ফ্রি দেওয়া থাকে। তো আমরা দেখো বন্ধুরা, আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নতুন পেজ নিয়ে দেখবো, যেটি দেখো ব্ল্যাঙ্ক হচ্ছে মানে একটা, মানে দেখো পিটিশ পিটিশ করে একটা কালার বিটকে এখানে দেখে লেখা থাকে পুলিশকে, ওকে আমরা বলবো টাইপিং স্টার্ট পয়েন্ট। কি বলবো, ওখান থেকে আমাদের টাইপিং স্টার্ট পয়েন্ট বা কারসার। দেখছো এমএস ওয়ার্ডে দেখো পেজের উপরে যখন তখন মাউস পয়েন্টার দেখতে পাবে। হ্যাঁ, এটা একটা বিশাল টপিক্যালের দিক, খেয়াল রাখবে। এমএস ওয়ার্ডের আমরা স্টেট পয়েন্টে আমরা ব্লিঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছি, এবং পেজের উপরে অনেক মাউস পয়েন্টার দেখতে পাবে, না মানে মাউস পয়েন্টার দেখতে পাবেন উপরে হোম রিবন, দেখো পয়েন্ট দেখতে পাবে। আর পেজে আসলে এইটা আমাদের খুব মারাত্মক জিনিস, মাউস ঘোরায় অনেকেই তীর চিহ্ন মতন ঘোরাঘুরি করে। হ্যাঁ, তো আমার রিবনের উপরে ঘোরাঘুরি করবে, নিচের দিকে ঘোরাঘুরি, যখন পেজে চলে আসবে তখন দেখো আই বোতাম দেখতে পাবে, কারণ এটা হচ্ছে ইনসেশন পয়েন্ট, ইনসেশিং পয়েন্ট বা সিলেকশন করতে ব্যবহার হয়। পেজের উপরে আসতে হয়, পেজের উপরে আসলে এটা আমাদের কাজ হবে আই ইনসেশন পয়েন্ট। অবশ্যই এটা ভালো করে বানানটা দেখে এবং বুঝে লিখে নাও, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে মাইক্রোসফট ওয়ার্ডে আই বোতামটা কি, এবং পেজের উপরে যখন আসে তখন আই বোতাম হচ্ছে এবং পেজের বাইরে যখন মাউস পয়েন্টার কেন হচ্ছে, এটা আমাদের একটা কোশ্চেন থাকতে পারে। তো বন্ধুরা, আমাদের যারা ছাত্রছাত্রী শিখছে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, সেই ব্ল্যাঙ্ক পেজের উপরে আমরা নতুন নতুন টপিক শিখব। তা এই পর্যন্ত আমরা এসেছি ব্ল্যাঙ্ক পেজ, একের পর এক কিন্তু শিখতে থাকবো। তারপর আমরা আসবো কোথায়, ডকুমেন্টস ওয়ান বলে করতে পারো, নাম দিতেও পারো। দেখো একটি নেমও দেওয়া যায়, শুধু নাম না দেওয়ার জন্য সেভ করার সময় নাম দিলেও হয়। তো ডিটেলস 1 2 3 ডকুমেন্টস এরকম থাকে, এমন হতে হবে। এগুলো সব কিন্তু আমরা পড়াচ্ছি ইন্ট্রোডাকশান, মানে ফার্স্ট আমরা যখন ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড খুলছি, কি আসছে, কোনটাকে কি বলে, কোথায় কি থাকে, সেইগুলো আমরা ইন্ট্রোডাকশান দিচ্ছি।
তো তারপরে আমরা টাইটেল বার দেখব। টাইটেল বারটা কি? টাইটেল বার রাইট সাইডে 3টি বোতাম দেখতে পাবে। হ্যাঁ, রাইট সাইড মানে একদম ডান কোণার দিকে, অন্য কোণার দিকে। ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টার, ডাউন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। কম্পিউটার শিখতে গেলে এটা আমাদের শিখতে হবে একদম মাস্ট। কোনো কিছু বড় অ্যাপ্লিকেশনে ঢুকে গেলে তাকে ক্লোজ করবো কীভাবে, মিনিমাইজ করে আবার একটা অ্যাপস কী করে ব্যবহার করবো, এবং রিস্টার বা ম্যাক্সিমাইজ কীভাবে করবো তার জন্য, ছোট বড় করার জন্য উইন্ডোজকে এইগুলি কাজ করে। ক্লোজ মানে হলো বন্ধ হয়ে যাবে, কিন্তু কোনো রকমের শর্টকাট কি দিয়ে এগুলি বন্ধ করা যায়। আল্ট স্পেস আর, রিস্টার হবে। অবশ্যই একবার যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তুমি ঢুকবে, আল্ট স্পেস আর এটা করে একবার দেখবে কতটা মজাদার লাগে। আর রিস্টার হবে। হ্যাঁ, তো ছোট হবে এবং উইন্ডোজ আবার যদি তুমি ফিরিয়ে আনতে চাও, আল্ট স্পেস এক্স ম্যাক্সিমাইজ, আল্ট স্পেস আর, আল্ট স্পেস এক্স মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টার। ছোট বড় হবে, এটা ম্যাজিক। এই ম্যাজিকগুলো কী হয় জানো, কোনো কাজ শিখতে গেলে আনন্দ বা ফানির সাথে আমরা পড়লে তাহলে কী হয়, সেগুলো আমাদের মনে ক্যাপচার হয়ে যায়। তো বন্ধুরা, আমরা শুধু আল্ট স্পেস আর রিস্টার, আল্ট স্পেস এক্স ম্যাক্সিমাইজ ছোট বড় করার জন্য হবে উইন্ডোজটি। আল্ট স্পেস সি ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হবে। এবং ক্লোজ করে না তবুও হয়ে গেল দেখানোর জন্য, ক্লোজ অন করছি না কিন্তু কন্ট্রোল সি টিপলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, এটা দেখানোর জন্য আমরা করেছি। আল্ট স্পেস, আল্ট প্লাস স্পেস আবার সি করো, তার থেকে আল্ট F4 করলেও ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা ক্লোজ করার জন্য দুটো কি ছিল, আল্ট স্পেস সি, এটা তো শিখেছি, আল্ট F4 করলে ক্লোজ হবে। দুটি করতে পারো, যেটি পছন্দ দুটো দিয়ে ক্লোজ হবে। এগুলো আমাদের ফার্স্ট যখন কম্পিউটারে ঢুকছি, এমএস ওয়ার্ড শিখছি, তখন আমাদের এগুলো শিখলে আমাদের মধ্যে আরও ক্রিয়েটিভিটি বা আনন্দ বাড়বে, যার কারণে আমরা শিখতে আরও আগ্রহী হবে। তো তারপরে আল্ট F4 অনেক দূরে আছে মনে হয়, কিন্তু আল্ট F4টা অনেক দূরে হয়, কিন্তু আল্ট স্পেস সিটা কিছু কাছাকাছি, কিন্তু আল্ট স্পেস সিটা কাছাকাছি, তার তাড়াতাড়ি কমান্ডটা দেওয়া যায়। এইগুলো দিয়ে কী হয়, কেউ বুঝতেই পারবে না কীভাবে কী করলো। আল্ট F4 সবটি সফট প্রোগ্রাম বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। সফটওয়্যার বা প্রোগ্রামকে বন্ধ করার জন্য আল্ট F4 বন্ধ করা হয়। এবং এগুলি বলে দিলাম। টাইটেল বার, লেফট সাইড আরও কিছু দেখতে পাবে, কুইক অ্যাক্সেস টুল বার। তো এই যে আমাদের কোনো কমান্ডকে বন্ধ করার জন্য আল্ট F4, এটা আমরা অবশ্যই একবার করব, এবং আল্ট স্পেস সি, এগুলো সমস্ত প্রোগ্রাম বন্ধ করার জন্য। এবার আমরা টাইটেল বারের কী হবে, রাইট সাইডে ছিলাম ক্লোজ, রিস্টার, ম্যাক্সিমাইজ, এগুলো দেখছিলাম। এগুলো দেখলে, এগুলো করালে প্রথম কম্পিউটারের মধ্যে ঢোকে, তাহলে আমাদের কী হয়, ইন্টারেস্টটা বেড়ে যায় এবং শেখার একটা আগ্রহ বাড়ে এবং ম্যাজিকের মতো দেখতে, শুনতে, বুঝতে ভালো লাগে। তো শর্টকাটও করবে এবং সাথে সাথে পড়বো, তাহলে আমাদের পড়াটা আরও মজা লাগবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব কি, টাইটেল বার লেফট সাইডে যেটা কুইক অ্যাক্সেস টুল বার। হ্যাঁ, অবশ্যই এখানে লেখা আছে। এটির কাজ হলো কুইক, কোন মেনুকে কাজ করতে, ব্যবহার করতে কাজে লাগে। আগে থেকে রিডু আনডু থেকে যায় এখানে, কিন্তু তুমি কিছু টাইপ করো, মুছে যাবে, তাকে আবার ফেরানোর জন্য তুমি এই রিডু করতে পারো। এই কুইক টুল বারসে দেখো, এটি একটা ডাউন অ্যারো দিয়ে থাকে, সেখান থেকে ক্লিক করে দেখো কোনো অপশান বা অ্যাড বা কাট করতে পারো। শুধু এখানে থেকে চেক আনচেক করলেই হবে। ইচ্ছা মতো তুমি বোতামকে অ্যাড করতে পারো, ইচ্ছা মতো তুমি বোতামকে অ্যাড করে তোমার মতন কাজ লাগাতে পারবে। তো আল্ট স্পেস এই ম্যাজিকটা অবশ্যই একবার করবে। তো বন্ধুরা, আমরা একের পর এক কিন্তু কুইক অ্যাক্সেস টুল বারকে শিখছি। প্রথমে লেফট সাইডে কিছু শিখেছিলাম, তারপরে আমরা কুইক অ্যাক্সেস বার টুল শিখছি। এবারে আমরা আগে শিখেছিলাম মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। একের পর এক ধাপে ধাপে কোডটা আমরা শিখতে থাকবো। টাইটেল বার যেটা আমাদের ছিল, একে আবার শো অ্যাবভ দ্য ডাউন করা যায়। টাইটেল বারকে আমাদের শো অ্যাবভ দ্য ডাউন, নিচের দিকে করা যায়। বোতাম ব্লো দ্য রিবন, নিচে চলে আসবে। দেখো, এটা করলে অ্যারো বোতাম আছে, ওটা করলে নিচের দিকে চলে আসবে। আরও কমান্ড তুমি প্রয়োজন অ্যাড করতে পারো, খুব কাজের এটি। হ্যাঁ, খুব কাজের এটি, অবশ্যই টাইটেল বার একবার করে দেখবে। নিচে চলে আসবে, দেখো, আর অ্যাড করতে পারো, খুব কাজে। সেটিংস করা যায়, নিচে থেকে উপরে রাখার জন্য তুমি শো কুইক অ্যাড
অ্যাবো দ্য রিবন, শো কুইক টুল অ্যাবো দ্য রিবন, উপরে চলে যাবে, আগে জায়গায় চলে যাবে। তো অবশ্যই একবার আমরা এই শো হাইড করে মানে টাইটেল বারকে উপর নিচে করে শো ডাউন ব্যবো এটা করে দেখব। টাইটেল বারকে আমাদের বিভিন্ন রকম ম্যাজিকের মতো উপর নিচে করে দেবো এবং এর কাজ আছে অনেক। তো বন্ধুরা আমরা টাইটেল বার তো শিখলাম, এবার ট্যাব, হোম ট্যাব থেকে ভিউ পর্যন্ত সব ট্যাব দেখতে পারবে এবং পড়ে পড়ে একবার একবার মেনু বা ফাইল দেখো, এইগুলি আমরা জানবো। সেভ, সেভ হ্যাজ কী হয়, প্রিন্ট এক্সপার্ট কীভাবে করবো, এমএস ওয়ার্ডে কি ডকুমেন্ট বা পিডিএফ তৈরি করবো সব দেখানো হবে। প্রতিটি ট্যাবের জন্য নিচে নিচে রিবন আছে, তার মধ্যে আবার গ্রুপ আছে, যেমন হোম ট্যাবে গ্রুপ দেখো, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, ড্র গ্রুপ ইটিসি। তো এইভাবে আমরা ট্যাবগুলো আমরা শিখবো। সমস্ত ট্যাবটা হোম থেকে ভিউ ট্যাব একবার পড়ে নেব এবং প্রতিটা ট্যাব একটা একটা করে শিখবো। এবার আমাদের হোম ট্যাব আর ইনসার্ট ট্যাবের কাজ কিন্তু বেশি থাকবে বন্ধুরা, আমরা একটা বারবার বলে দিচ্ছি। হোম ট্যাবের মধ্যে প্রচুর গ্রুপ আছে, অন্য অন্য ট্যাবসের কাজ আছে, তবে হোম ট্যাব আর ইনসার্ট ট্যাবের মধ্যে গ্রুপটা অনেকটাই বেশি। একটা একটা শিখতে শিখতে আমাদের কিন্তু সময়ও লেগে যাবে, শিখতেও হবে। তো আমরা আর দেরি না, হোম ট্যাবের মধ্যেই মানে প্রতিটি ট্যাবের নিচে রিবন আছে, রিবন মানে ফিদের মতন দেখতে। তারপরে হোম ট্যাবের মধ্যে গ্রুপগুলো যে আছে, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ আর ড্র গ্রুপ এটিসি এইভাবে আছে। পরে দেখো অবশ্যই অপশানগুলি দেখতে পাবে। সাধারণভাবে ইনসার্ট ট্যাব অনেক গ্রুপ আছে, পুরো দেখো ডিজিটাল লেআউট সব সমাধান ফলো করো। তো বন্ধুরা আমরা আর লিখব না, ট্যাব, রিবন, টাইটেল দেখে নিলাম। ট্যাব কোনটাকে বলে, ট্যাব যেরকম সাইড থাকে, আর রিবন কোনটাকে বলে, হোম ট্যাব, রিবন। এগুলো রিবন যেগুলো রুমের মধ্যে গ্রুপগুলো থাকে সেইগুলো, এবং টাইটেল বার কাকে বলে সবটা দেখে নিলাম। এবার দেখবো এক্সেল। এমএস ওয়ার্ডে পেজের পাশে যে এক্সেল আছে বা রুলার যদি না থাকে, তুমি ভিউতে গিয়ে মানে ভিউ ট্যাব আমাদের আছে, ভিউতে গিয়ে অন অফ করতে পারো। কিন্তু এক্সেল যখন ভিউ রুলারে চেক আনচেক থাকবে, তবে ভিউতে তোমরা দেখতে পাবে পয়েন্ট বা লেআউট রাখতে হবে। ওকে, তো রেডিমেড হলে স্কেল দেখে যাবে না, প্রিন্ট লেআউট মডেল আমাদের কাজ করতে হয়। বেশিরভাগ প্রিন্ট আউট থেকে না থাকলে প্রিন্ট লেআউটে চেক রেখে রুলার হাইট শো করে দেখে নিতে পারবো। তো এক্সেলের ক্ষেত্রে আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এক্সেল ব্যবহার করা যায়, এটা অনেকটাই কার্যকারী। হাইট শো করে দেখলাম। রুলার সেটিং বিশাল গুরুত্বপূর্ণ, এটি সেটিংস আমরা অবশ্যই দেখুন এক্সেলের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই দেখো ভিউ ট্যাবের মধ্যেই আছে। তো চেক করে এক্সেল অ্যাড করতে পারবো, বা সাইডে আমাদের যে পয়েন্টগুলো এগুলো আমাদের পেজ কতটা সাইজ হবে, কতটা বড় হবে, কোনটা কি ম্যাকার থাকবে, সমস্ত কিছু সেটার যেহেতু রুলার সেটিং আমাদের ক্ষেত্রে বিশাল কার্যকারী। এর ভিউতে থাকে ভিউ অপশানে, বিশাল গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি স্কেলটা দেখলাম ইঞ্চিতে আছে। হ্যাঁ, যে আমাদের এক্সেলটা এসছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে সাইডে দেখো এক্সেল আছে, এক্সেল আমরা ইঞ্চিতে এসছে, আমরা চাই সেন্টিমিটার করতে হবে। তার জন্য কি করব, কোথায় যাব? তো তার জন্য তুমি ফাইলে গিয়ে ফাইল অপশানে যাবে, দেখো ডান সাইড বাঁ সাইডে কর্নারে যে ফাইল অপশানে গিয়ে সেটিং আছে, সেটিংয়ে বললাম মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পুরো সেটিং শিখছো অপশানে যাবে, তারপরে অ্যাডভান্স এ ক্লিক করবে। তো সেটিংসে যাবে এমএস ওয়ার্ডে, তারপর তুমি অপশানে যাবে, অপশান বলে টাকা অপশানে যাবে, তারপর অ্যাডভান্স এখানে ক্লিক করবে। ক্লিক করে দেখো বক্স আসবে, তো অ্যাডভান্টেজ সিলেক্ট করে লুক অ্যাট দ্যাট দেখো কি হচ্ছে। মানে আমরা প্রথম কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা সেটিংয়ে যাচ্ছি, সেকেন্ড থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাচ্ছি, লুক অ্যাট দ্যাট দেখো এবার কী হয়। এবার আমাদের স্ক্রোল করে দেখো, অনেক স্ক্রোল করে পাবে, দেখবে ডিসপ্লে সেটিংয়ে তার মধ্যে আমাদের ইঞ্চেস বা সেন্টিমিটার যেটি প্রয়োজন করে নিতে পারো। ওকে, করতে হবে তোমাদের এমএস ওয়ার্ডে রুলার মানে যেটা আমাদের রুলার, দেখো কেমন পার্থক্য হলো। অনেকেই বলে স্যার আমাদের এক্সেলটা ইঞ্চেসে আসে, তো কীভাবে আমরা সেন্টিমিটারে করব? তাদেরকে উত্তর বলা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলকে আমাদের কি সুন্দরভাবে ইঞ্চেস সেন্টিমিটার আমরা পরিবর্তন করতে পারবো। তো অনেকটা জায়গায় আমার শিক্ষণীয় ব্যাপার আছে,
মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ইঞ্চি সেন্টিমিটার যে আমাদের সাইডে যে রুলারগুলো থাকে বা স্কেলটা থাকে সেটাকে আমরা চেঞ্জ করে নিলাম। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে গিয়ে ফাইল অপশানে গিয়ে সেখানে আমরা অ্যাডভান্সের মধ্যে গিয়ে সেটিংটা ঠিক করে নিলাম। সেই সেটিংটার নাম হচ্ছে কি ডিসপ্লে সেটিং। তো আমরা এটার পরে আছে যখন তোমার ফাইল যাবে, গো টু অপশানে যাবে, তারপর দেন দ্য বক্সে যাবে, তারপর অ্যাডভান্সে যাবে, নিচে স্ক্রল করে দেখো ডিসপ্লে অপশান পাবে এবং সেন্টিমিটার ওকে। এইভাবে সেন্টিমিটার বা ইঞ্চ আমাদের পরিবর্তন করার জন্য ছোটো হিন্টস এবং সহজে এখানে বলে দিলাম। তো আরও সেটিংসের মধ্যে আছে অনেক আমরা শেখা বা নামটি বিশাল ইউজফুল। এক্সেল সম্পর্কে জানা হলো এবং সেটিং তুমি তো জানো সবাই এক্সেল দুইভাবে আড়াআড়ি এবং লম্বালম্বি দুটো থাকে, সেটা আমাদের এখানে শিখতে হবে। তো এক্সেল সম্পর্কে জানা হলো এবং সেটিংস তুমি তো ভালোভাবেই জানো এক্সেল দুইভাবে থাকে আড়াআড়ি আর লম্বালম্বিভাবে। তো নিচে জুম স্টার্ট বার দেখো, নিচে আমাদের এতক্ষণ উপরে পড়াচ্ছিলাম ডান সাইডে বা সাইডে, হ্যাঁ এবার আমরা এখানে থেকে পাঠাচ্ছিলাম যেখানে ফাইলসের মধ্যে গিয়ে আমরা আমাদের সেন্টিমিটারগুলো ঠিকঠাক করবো। মানে আমরা ফার্স্ট যখন মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে ঢুকেছি আমাদের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে পেজকে কভার করে নেওয়ার, কোথায় কী আছে কোনটা কখন কাজে লাগে সেটাকে দেখে নেব, তারপরে আমরা কাজে আসবো। তো আমরা এটাই আমাদের কোনটা কোথায় থাকে সেটাই আমাদের আসল কাজ। নিচে দেখো জুম স্টার্ট বার দেখো, বাম কোনায় একদম নিচের দিকে টাইম আছে, টাইমের পাশে একটু জুম স্টার্ট বার, কত ওয়ার্ড আছে, কত ওয়ার্ডের জুম আছে, কত পেজ আছে তা সব দেখতে পাবে। ডান দিকে জুম ইন পাবে, হ্যাঁ ওয়ার্ডের সব থেকে সর্বশেষ 500% জুম হয়। তো জানো এক্সেলে কত জুম থাকে। এক্সেলের জন্য আমরা অ্যাডভান্স টু বিগিনার লেভেলের টিউটোরিয়াল আছে, অনেকই ফর্মুলা বলা হবে এবং জুম এবং 400% থাকে, সেটা 10% থেকে 400%। এটা আমাদের এক্সেলের জন্য কিছু পড়ানো হবে। আমাদের এই চ্যানেলে কিন্তু এক্সেল সম্পর্কে আমরা পড়িয়েছি, এক্সেলে 108টা শর্টকাট এবং আমাদের এক্সেলের বিভিন্ন নোটস আমরা কিন্তু দেখেছি, সেই সম্পর্কে একটু বলেছে। এই ব্র্যাকেট দিয়ে দেখুন লেখা আছে এটাই ডেস্কের মধ্যে কতটা কি শিট থাকে বা কতটা কলম থাকে জানো কি না, জানি না। তো সেটার জন্য আমরা ফর্মুলাও জানবো সপ্তাহ লাস্টে। তো 400। তো বন্ধুরা আমরা যেটা বলতে চাইছিলাম এমএস ওয়ার্ডের শেষ 500 পর্যন্ত যে জুম হয় সেই শেষ 500 পর্যন্ত জুম এটি টেক্সট রাখো। অনেকেই সাইজ বাড়িয়ে তুমি জুম বাড়াও, দেখো মনে হবে টেক্সট সাইজ বেড়েছে, কিন্তু জুম। তো বন্ধুরা আমরা কিন্তু এক্সেলের জন্য আমরা কিছু টিউটোরিয়ালস বিগিনারদের জন্য শিখবো, জানবো, বুঝবো। তো এমএস ওয়ার্ডের শেষ 500 পর্যন্ত জুম থাকে, এটি টেক্সট রাখো, তাকে সাইজ নাও। এবার তুমি কিন্তু জুম বাড়াও, তখন তুমি দেখতে পাবে, দেখা যাবে না তখন স্বর্ণকার থেকে যে দূরবীন বাতাস কাছ থেকে সে দিয়েও তুমি দেখতে পাবে না, এত বড় হয়ে যাবে, ছোটো পর্যন্ত করা যায়। তো আমরা জুম বার সম্পর্কে কিছু শিখছি। জুম প্লাস করতে পারো এবং 100% থেকে 500% হবে। জুম বাড়িয়ে সব টেক্সটকে দেখবে। জুম সম্পর্কে আরও জানো, আমরা শর্টকাট দিয়ে জুম করব, alt+Z জুম বক্স আসবে এবং এমএস এক্সেল একইভাবে একটি শর্টকাট কি, এটা আমাদের শিখে রাখা অবশ্যই। সিকুয়েন্সি কি মানে শর্টকাটে কিন্তু alt টেপবে, S টেপবে, Z টেপবে, জুম বক্স চলে আসবে, সেখানে জুম টেপবে, এন্টার করে দেবে, দেখো খুব সুন্দর প্রসেস। এটা কম বেশি করতেই হবে। তো বন্ধুরা পারবে সবাই, সিলেক্ট করো, ওকে করো, জুম করে দেখো পেজের ওয়েট লম্বার সঙ্গে সঙ্গে জুম করো এবং 170 ইত্যাদি। সো ডিফেন্সিভ বুঝতে পারবে। তো এতক্ষণ তুমি এমএস ওয়ার্ডের ইন্ট্রোডাকশান দেখতেছিলে বা দেখছিলে বা পড়ছিলে। তো বন্ধুরা আমরা কিন্তু ইন্ট্রোডাকশান প্রায় শেষ করে ফেলেছি। কোথায় জুম থাকে, কোথায় ক্লোজ বার থাকে, কোথায় আমাদের রাইটেল বার থাকে, কোথায় রিবন থাকে, রিবন কীভাবে কী কাজ হয়, কোন রিবন সম্পর্কে কত কাজ বলবো, সমস্ত কিছু A to Z কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত শেষ করে এসেছি। শিখে রাখো, জেনে রাখো যে এতক্ষণ যা পড়াচ্ছিলাম সব কিন্তু এমএস ওয়ার্ডের ইন্ট্রোডাকশান
ইন্ট্রোডাকশন জানতে আমাদের তো সময় লেগে গেলো, কোথায় হোম ট্যাব থেকে, কোথায় কী থাকে, কোনটা ট্যাব বলে, কোনটা রিবন বলে, কোনটা জুম হয়, কোথায় জুম হয়, কত জুম আসে, কত কী থাকে, সমস্ত কিন্তু আমাদের ডিটেলস মানে একদম মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ভেতরে ঢুকে আমরা পুরোটা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি। এরপর আমাদের কাজ হবে, এই কাজ শেখানোর পরে কিন্তু প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টের উপরে তুমি ভালো হবে। তো চলো লেটস গো অ্যান্ড রেডি না, আমরা নতুন নতুন পয়েন্ট। এবার আসবো আমরা হোম ট্যাব। হোম ট্যাবে প্রথম যখন আমরা ঢুকবো, এই হোম ট্যাবে ঢোকার পরে প্যারাগ্রাফ, সবার প্রথম বলবো প্র্যাকটিসের জন্য একটা প্যারাগ্রাফ টাইপ করতে হবে। হ্যাঁ, প্যারাগ্রাফ লাগবে, চাই তখন আমাদের ফরম্যাটিং দিয়ে দেখার জন্য প্যারাগ্রাফ লিখতে হবে। তো অনেক সময় লাগে টাইপিং স্টার্ট করে, না থাকলে টাইপিং যদি ভালো না জানা থাকে তো টাইপিং করতে অনেক সময় লাগে, বা টাইপিং স্পিডের জন্য বাড়ানোর জন্য আমাদের একটা অনেক টিপস আছে, যেটা পরে বলা হবে। তো পুরো টাইপিং না করে প্যারাগ্রাফ আমাদের নেওয়ার জন্য নতুন একটা শর্টকাট ম্যাজিক ইউজ করব। এই ম্যাজিকটা অনেকেই জানে না। ইজিক্যাল টু আর এন্ড র্যান্ড, প্রথম ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট, ওর মধ্যে আমাদের একটা টপিক্স দিয়ে দেবো। তো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো এটি কী করে। তাহলে এখন দেখো আমরা এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেলের মতো ফর্মুলা আর টাইপ করে আমাদের বিভিন্ন টাইপিং বার করেছি। ইন্টার করে ভাবে দেখো কি হয়। খুব মজার এবং প্রসেসিং প্রোগ্রামটা খুব ডিমান্ডলি প্রোগ্রাম চলে আসবে, যা 5টি আসবে এবং 3টি করে সেন্টেন্স আসবে। এইগুলি এমএস ওয়ার্ডের মধ্যে রিডিং পাবে, প্র্যাকটিক্যাল করার জন্য পাবে। এগুলো তুমি পড়ার দরকার নেই, এমএস ওয়ার্ডে কিছু ইনফরমেশন আছে এখানে ফিডিং আসবে, প্র্যাকটিক্যাল করার জন্য তুমি পাবে। এইগুলি পড়ো এবং দরকার নেই। এমএস ওয়ার্ড এর কিছু ইনফরমেশান আছে, শুধুমাত্র টেক্সটগুলো আমাদের কাজে লাগবে, আমার কীভাবে কাজ করবো তার জন্য আমরা ইজিক্যাল টু আর এন ডি করে আর কিছু পেয়েছি, আর ডিলিট করতে পারো। নতুন বা তার জন্য বলছি নতুন, তো তার জন্য বলছি পুরো পেজ ডিলিট করার জন্য কন্ট্রোল করলে সিলেক্ট অল হবে। তো যখন অতটা লেখা যখন আমাদের সামনে এসে গিয়েছে, তো এটাকে তো আমাদের ডিলিট করতে হবে, তাহলে কন্ট্রোল এ করে আমরা এটাকে সিলেক্ট অল করব এবং ডিলিট অপশানকে ডিলিট করব। তো শর্টকাট আমাদের কিন্তু এমএস ওয়ার্ডে 51টা শর্টকাট আমাদের শেখানো হবে বা শেখানো হয়েছে, আমাদের কম্পিউটার চ্যানেলে গিয়ে দেখে আসো। তো কন্ট্রোল করলে সিলেক্ট অল হবে, শিখে প্যারাগ্রাফ অনেক রকমভাবে ব্যবহার করতে পারো। ইজিক্যাল টু আর এন ডি লিখে ওখানে একটা প্যারাগ্রাফ, 5 লেখা তাহলে 5টা প্যারাগ্রাফ, ফের একটা সেন্টেন্স, তুমি যখন 3টে করে সেন্টেন্স দাও, 2টো করে সেন্টেন্স দাও, যেটা দেবে ইচ্ছা। তো র্যান্ডম লিখে যে কোনো প্যারাগ্রাফ দরকার সেই কটা প্যারাগ্রাফ এবং যে কোনো সেন্টেন্স দেখা একটা প্যারাগ্রাফ মতো সেটা করবে। তো বন্ধুরা, আমরা এই যে ইজিক্যাল টু আর এটা খুব ম্যাজিকের জন্য এটা শিখবো, এবং এখানে তো বলেই দিয়েছি কোনটা প্যারাগ্রাফ কোনটা সেন্টেন্স, এর মধ্যে তুমি লিখতে পারবে এবং এন্টার করো, পেয়ে যাবে। করে দেখো তোমাদের অনেক লেখা অনুসার বা প্যারাগ্রাফ পাচ্ছি না, কিন্তু অবশ্যই পাবে 10 প্যারাগ্রাফ 5 সেন্টেন্স, এমন করে লেখো, এন্টার করে দেখো এটি একটি পয়েন্ট পর্যন্ত সিলেকশন হবে। তুমি দেখো আর পরিবর্তন করো, রকেটের মতন 2 প্যারাগ্রাফ 1 সেন্টেন্স, 10 প্যারাগ্রাফ 1 সেন্টেন্স, 5 প্যারাগ্রাফ 5 সেন্টেন্স ইত্যাদি। এন্টার করে দেখো প্যারাগ্রাফ নেওয়ার তরিকা বলে দিলাম। উপরে জায়গা ফাঁকা রেখে এটি টাইটেল দাও, তার বিভিন্ন ফরম্যাটিং দাও। হ্যাঁ, এবার আমরা দেখতে কিন্তু আমরা প্যারাগ্রাফ কীভাবে এন্ড করতে হয় র্যান্ডামলি আমরা শিখলাম। = আর এন্ড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং নতুনদের ক্ষেত্রে খুব কিন্তু সুন্দর একটা আমাদের টপিকস। তখন আমরা প্রথমে একটা হিস্ট্রি অফ দ্য কিং এটা লিখে নিলাম উপরে, এরপরে আমাদের কিন্তু কিছু ফরম্যাটিং অ্যাপ্লাই করবো এবং দেখাবো। মিনি টুল সিলেক্ট করে দেখো কোনো টেক্সট তখন তার উপরে পাবে, তবে তার দরকার হয় না, কারণ তো এখানে যা আসবে তা হোম ও ফন্টে দেখতে পাবে। মানে মিনি টুল একটা সামনে আসবে, সেটা কাজ করতে করতে সেটা কিন্তু এটা কোনো কাজে আসে না, কিন্তু যা যা আসে ওখানে সেটা কিন্তু তোমরা স্যার এটা কেন আসছে, এটা কী হবে, কিন্তু না, ওটা মিনি টুল। মিনি টুল অনেকেই কাজে লাগে, যারা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের কাজে লাগে, ওই জন্য কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তৈরি করেছে এখন ওটা দিয়েছে। তো কারণ তখন কোনো
হোম ট্যাব বা ইটালিক বোল্ড কালার সব দিতে পারবে, বোল্ড করতে পারবে। হ্যাঁ, তো ইটালিক করো, টেরা হয়ে যাবে, আন্ডারলাইন দিতে পারো। পাশে দেখো এই ড্রপ অ্যারো। তো বন্ধুরা, আমরা এতক্ষণ মিনি টুল সম্পর্কে শুনছিলাম। এই মিনি টুলটা অনেকটা কাজে লাগে। তারপরে এখানে এটা লিখড আন্ডারলাইন সব কিন্তু আমাদের হোম ট্যাবের মধ্যে আছে। তো এখান থেকে কিছু করার জন্য আমাদের দরকার আছে। ওকে, তো এইভাবে আমাদের আন্ডারলাইন, ডবল টিক, ডট, হ্যাঁ ডবল ডট, ডেস ইত্যাদি যেরকম করার দরকার, লাইন স্কেপিং মাউস রাখলে আবার নাম পেয়ে যাব, মানে কোনটার কী কাজ সব নাম পেয়ে যাবো। ওকে, তো যেমন খুশি টেক্সটকে সিলেক্ট করে দিতে পারো এবং তেমন লাইন দাও, লাইন মারতে পারো। এটা কিন্তু ভুল বুঝবে না, লাইন মারা বলতে নিজে যে আন্ডারলাইন দিতে পারো। তো লাইন মারো এবং আন্ডারলাইন মারো, কালার দিতে পারো, তাকে অনেক কালার পিক করে আরও দাও, আন্ডারলাইনের জন্য অ্যাপ্লাই করো। তো আমরা আন্ডারলাইন করব, টেক্সটকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আন্ডারলাইন করতে পারবো। আন্ডারলাইন সম্পর্কে শিখে নেওয়ার পরবর্তী টিপস। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এবারে আমরা আসবো, আমার ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে আমরা কিন্তু প্রতিটা ভিডিও স্কিপ করে আমি কিন্তু এতক্ষণ স্টাফ ছিলাম, তারপর আবার ভিডিও তৈরি করছি। তো স্টাফ করে করে দেখো, তাহলে আর মনের মধ্যে গেঁথে নাও। তো চলো আমরা পরবর্তীতে যে টেক্সটকে কালার না দিয়ে শুধু আন্ডারলাইন কালার দিলাম, কোনো ব্যাপার নেই, টেক্সট কালার দিতেও পারো। কীভাবে? হোম ট্যাবে গিয়ে ফরগ্রাউন্ড মানে ফন্ট কালার, এইভাবে তুমি দেখতে ফন্ট গ্রুপ আছে না, ফন্ট গ্রুপে গিয়ে, তো এতক্ষণ আমরা দেখছিলাম ভিডিওটা, এবার আমাদের টেক্সট কোনো কালার না দিয়ে শুধু আন্ডারলাইন কালার দিলাম, বা কোনো ব্যাপার নেই, টেক্সট কালার দিতেও পারো। হোম ট্যাপে গিয়ে হ্যাঁ ফন্ট গ্রুপে পাবে। তো আমরা শিখবো এবার টেক্সট কালার কীভাবে দেখা যায়। টেক্সট কালার, তো তার জন্য ক্লিক করো, কালার দাও। আগে যতটা টেক্সট কালার দেওয়া হয়েছে সিলেক্ট রাখবে, যত দেওয়া দরকার সিলেক্ট রাখতে হবে, আসলে কথাটা হচ্ছে এই। এবং কালার দিতে হবে আগে যত পর্যন্ত টেক্সট কালার দেওয়া যাবে। বিজ্ঞানী মানে চলে আসে, তো বিজ্ঞানী না আবার মোর কালারও রেখেছে। তো কী হচ্ছে, আমাদের টেক্সটের কালার তো লাগে অনেক সময়, অনেক টেক্সট কিছুটা ধরো তার নাম আছে একটা, নামটা একটা কালার, আর তার হচ্ছে গেলে তোমার পদবী একটা কালার দিতে পারে, তো টেক্সট বিভিন্ন কালার দিতে পারে। তো ক্লিক করে কালার দেওয়া যায়, যত সম্ভব টেক্সট আর সিলেক্ট করবে ততটাই মধ্যে করতে পারবে। এবার কোনো পছন্দ না হলে কোনো কালার কালার চলে আসবে না, তখন বিজ্ঞানীরা আবার রেখেছে মোর কালার রেখেছে, সেই মোর কালারে কী করা যাবে, আরও বেশি কালার পাবে। তার কারণ একটা মজা করছে, তার কারণ অনেক মেয়েরা অনেক কালারের চাহিদা থাকে। একটা শাড়ির দোকানে গিয়ে সব শাড়ি বার করে দেখলো এবং পছন্দ শাড়ি নেই, কালার নেই, এখন কী আর, দেখো সব শাড়ির নিচে মানে পরে আছে, কিন্তু এমন শাড়ি সেই কালার পাওয়া যাচ্ছে না, এরকম অনেক সব দোকানদারের হয়েছে। সেই গল্পটা একটু তুলে ধরলাম। ঠিক সেম এইভাবে এই কালার ও কালার সব কালার দেখানো হলো, এটা ওটা সব কালার মেশ বললো। ওই যে শাড়িটা আমি নেবো সেই কালারের শাড়ি এখানে নেই, দোকানদার তো টেনশান হয়ে গেছে, টেনশান হয়ে যাচ্ছে যে কী করে কী হবে, সব কালার দেখিয়েছে আর ও কালার কোন কালারের কথা বলছে। আচ্ছা, এটা ফানি মজা করলাম। তো চলো, যাতে এমন কম্পিউটারে না হয় যে কোন কালার খুঁজে পাবো না, মিক্স করতে পারবো না, তার জন্য সফটওয়্যার যারা ইঞ্জিনিয়ার বা যে মাইক্রোসফট ওয়ার্ডটা যারা তৈরি করেছে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ভেবেছে যে মোর কালার বলে একটা অপশান দিয়েছে, যদি না হয় মানে তাও ও পেয়ে যাবে, তবে এখানে নিজে থেকে কালার কাস্টম করে তৈরি করতে পারো। নিচে ড্র্যাগ করে কালার তৈরি করো আর বলো না যে এটা আমি পাইনি, এই কথাটা বলবে না। তো মাউস ঘোরাও আর কালার চেঞ্জ করো, ওকে, এই করে অ্যাপ্লাই হয়ে যাবে। তো সো ফন্ট কালারের কথা হচ্ছিলো। এবার আমরা এতক্ষণ বিভিন্ন রকম কালার সম্পর্কে কিছু কথা বলছি, ভিডিওগুলো একটু দেখবে কাইন্ডলি।
তারপরে আমরা যাচ্ছি গ্রেডিয়েন্ট কালার্স। এতক্ষণ মোডস কালার সম্পর্কে শিখছিলাম। আরও ইন্টারেস্টিং করার জন্য মানে একই শাড়ির মধ্যে বা একই কালারের মধ্যে 4-5 রকমের কালার গ্রেডিয়েন্টস বলা হয় তাকে। তো গ্রেডিয়েন্টস কীভাবে অ্যাপ্লাই করবো? গ্রেডিয়েন্টস দিতে পারো ফন্টের জন্য মাল্টিপল কালার, মানে একসাথে অনেকগুলো কালার দিতে পারো। গ্রেডিয়েন্ট থেকে আমরা মোর গ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করব। এর মোর গ্রেডিয়েন্টস চলে আসলে দেখো একের পর এক অপশান ডিটেলস বুঝো, তবেই ভালো লাগবে। তো সব অপশানে গিয়ে প্র্যাকটিস করো, তবে সব বুঝো। এবং গ্রেডিয়েন্ট ইফেক্ট দেখার জন্য টেক্সটের সাইজকে একটু বড় করো এবং ফন্ট সাইজকে একটু বড় করো। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে টেক্সট সাইজ বাড়ানোর জন্য ফন্ট সাইজ বাড়াবো, গ্রেডিয়েন্টস কালার দেখলাম, মোর কালার দেখলাম। এবার আমরা আসছি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কী করে বাড়ানো যাবে দেখো, আমরা পয়েন্টগুলো আমাদের মেনশন করে রেখেছি। বাড়ানো কমানো যায়, এ গ্রো ফ্রন্ট করা যায় বা লো করা যায়। এর জন্য হার্ড বা এর জন্য যে ছোটো বড় করতে পারো। এখানে দেখো দুটো পয়েন্ট থাকে, হ্যাঁ, উপরের দিক থেকে তীর দিলে গ্রো হবে, নিচের দিক দিলে ডাউন হবে। গ্রো উপরে নিচে আছে। তো বিভিন্ন রকমের আপডেট হয়েছে, আপডেট হয়। সিলেক্ট করে টেক্সটটা ক্লিক করে দেখো ইনক্রিজ ডিক্রিজ ফন্ট সাইজ বাড়ানো যাবে, কমানো যাবে, কোনো চাপ নেই। তো বন্ধুরা, আমরা এতক্ষণ শিখছিলাম টেক্সটের কালার দেবো, গ্রেডিয়েন্টস দেবো। এখনও কিন্তু টেক্সটের মধ্যে আছে টেক্সট ফন্ট কীভাবে সাইজ কী করে বাড়ানো যায়, তার জন্য প্রথমে সিলেক্ট করে গ্রো করা যায় ফন্টকে। ইনক্রিজ ডিক্রিজ বলা হয় যাকে, আমাদের কম্পিউটার ভাষায় বলা হয় ইনক্রিজ মানে বাড়িয়ে দেওয়া, ডিক্রিজ মানে কমিয়ে দেওয়া। তো আমাদের পরবর্তী গ্রেডিয়েন্টস ফিল করে দেখো একটি পেন আছে ওখানে, হ্যাঁ, ওখানে একটা পেন মতন পাবে। সেই পেনে ক্লিক করে মানে কালার করতে পারবে, বিভিন্ন রকমের কালার তুলে নিয়ে আসতে পারবে। কালার চেঞ্জ করে আবার পরে পেনকে অ্যাড করে এদিকে ওদিকে সরিয়ে দেখো আরও পেজ টেক্সট দেখো কেমন হয়, ইচ্ছে মতো রাখতে পারো। লুক অ্যাট দেয়ার অন দিস টেক্সট, মানে তোমার টেক্সটের উপরে কেমন কি হচ্ছে তুমি নিচে মেনশন করে দেখে নাও, তারপর গ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করো। মানে একসাথে 3-4টা পেন আছে, পেনগুলোকে কালার উঠিয়ে ওটাকে করতে হয় গ্রেডিয়েন্টস খুব মজার জিনিস কিন্তু। গ্রেডিয়েন্ট অ্যাট দেয়ার অদার এই টেক্সট ক্লিক করো এবং কালার চেঞ্জ করো, আর ইফেক্ট দেখতে পাবে এবং টেক্সটের উপরে গ্রেডিয়েন্টস অ্যাপ্লাই করতে পারবে। বাকি সব কিছু ট্রান্সপোর্ট বা ব্রাইটনেস বিভিন্ন কম বেশি করে দেখতে পারো, মানে ওখানে যেটা ব্রাইটস কম বেশি করতে পারো, বা ওটাকে কলমকে দিকে ওদিকে সরিয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারো। অবশ্যই কম্পিউটারে দেখানো হবে, তো আমরা এখানে বলছি যখন প্র্যাকটিস করবে দেখতে পাবে অ্যাপ্লাই করো। এবং সব বলবো না, আমি কিছু কিছু আইডিয়া দেবো, বাকি সব নিজেদের থেকে করে দেবে। ফন্ট কালার, আন্ডারলাইন কালার তো দেখেছো, এবার আমরা গ্রেডিয়েন্টস কালারটাও দেখিয়েছি। এরপরে আমরা দেবো মোর আন্ডারলাইন। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা একটা করে টিপস শিখছি, টিপসগুলো মাথায় রাখবে এবং কীভাবে সেগুলো কম্পিউটারে করা হবে অবশ্যই আমাদের ভিডিও আসবে। তো আমরা এতক্ষণ যেগুলো শিখেছি তো দেখে নিচ্ছে ফন্ট কালার, আন্ডারলাইন কালার। এবার মোর আন্ডারলাইন কালার এটাকে জানা দরকার। ক্লিক করে দেখো একটি বক্স আসবে, আন্ডারলাইন করে একটা বক্স আসবে, তার নাম হবে ফন্ট ডায়লগ বক্স। কী হবে? ফন্ট ডায়লগ বক্স। এটা কোথায় পাবে? এটা কিন্তু ফন্ট গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। ওই দেখো ছোটো বারে একটা ছোটো ক্লিক করে পারে, ওখান থেকে কিছু আছে। কিন্তু আমরা আন্ডারলাইনকে দেখবো আমরা আরও, আবার এটি নেব দরকার আছে। আন্ডারলাইনকে ক্লিক করে দেখো ওয়ার্ড অনলি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আমরা ফন্ট বক্স ডায়লগ বক্সেই পাই, হ্যাঁ, অন্য কোথায় পাওয়া যাবে না। তো ওয়ার্ড অনলি মানে শুধুমাত্র কি জানো, ধরো একটা ওয়ার্ড লিখলাম, এই যে এই লেখা আছে হিস্ট্রি অফ দ্য কিং, হিস্ট্রির নিচে একটা আন্ডারলাইন, অফের নিচে একটা আন্ডারলাইন, কিংকে নিচে একটা আন্ডারলাইন, এরকম হবে। হ্যাঁ, এটাকে বলা হয় অনলি ওয়ার্ড অনলি আন্ডারলাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অনলি বিশাল ডিফিকাল্ট আছে, এটা কেউ জানে না। শুধুমাত্র এটা আন্ডারলাইন সবাই জানে, কিন্তু আন্ডারলাইনের একটা ভাগ থাকে, এইটি এমএস ওয়ার্ডে আছে। টেক্সট লেখো স্টোরি অফ কিং, সব বিশাল ফরম্যাটের প্রকার সিলেক্ট রেখে সব ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আসবে। ওয়ার্ড অনলি করো এবং স্পেস
নিচে আন্ডারলাইন আসবে না, যেখানে যেখানে স্পেস আছে না সেখানে সেখানে আন্ডারলাইন আসবে না, যেখানে যেখানে আন্ডারলাইন মানে গ্যাপ আছে স্পেস দিয়েছে, স্পেসে নিয়ে আন্ডারলাইন আসবে না। তো ওটা আমরা একবার করে দেখবো, আন্ডারলাইন আসবে না, না চাইলে আউট করে দিতে পারো, ওয়ার্ড অনলি একবার করে দেখো। এবার আমরা দেখবো রিমুভ করব। তো এরপর আমরা আসছি স্ট্রাইক থ্রু। কোথায় আসছি? স্ট্রাইক থ্রু। প্রতিটা পয়েন্ট কিন্তু নাম বলছি এবং তার কিছু হিন্টস আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আসছি স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুটা কি হয়, অনেকটাই ডবল স্ট্রাইক থ্রু লাগানোর সময়, মানে লেখা আছে লাইন থ্রো ওয়ার্ড, কোনো ওয়ার্ড সিলেক্ট করে তাকে ধরো সিলেক্ট না করে তোমার জানুয়ারি নানানটা ভুল লেখাচ্ছে, ওয়ার্ডে দেখো মাঝখান দিয়ে কেটে দিতে হবে। এরকম যেমন XYZ লিখেছে, এটা ভুল হয়েছে, কিন্তু ভুলটাও থাকবে, মাঝখানে এটা কেটে দেবো, তখন তোমার দাগ দিতে হবে। তো কম্পিউটার আবার কীভাবে দেবো, আমাদের খাতা হলে তো আমরা একটা সত্যি কলম দিয়ে কোচা আমরা দিলে কিন্তু দাগ হয়ে যাবে, কিন্তু খাতায় কম্পিউটার দিয়েও কীভাবে, এটি ব্যবহার করার জন্য ফন্ট গ্রুপে দেখো ডবল স্ট্রাইক থ্রু করার জন্য এটা তো কীভাবে, এবং ফন্ট গ্রুপও পাবে, এর নিচেই চিহ্ন ক্লিক করে ফন্ট ডায়ালগ বক্স আসবে এবং সেখানে গিয়ে এটি আমরা কন্ট্রোল D দিয়ে আসবে। কন্ট্রোল D করলে মানে অনেকে ফন্ট ডায়ালগ বক্স পায় না, তার জন্য আমরা কন্ট্রোল D টিপবো। কন্ট্রোল D টিপলে আমাদের সামনে ফন্ট ডায়ালগ বক্স চলে আসবে। দেখো নিচেই স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রুটা আমাদের শেখা রাখতে হবে। তো তারপরে আমরা কি শিখবো স্ট্রাইক থ্রুর পরে? স্ট্রাইক থ্রু অনেক লোকের কী হয়, একটা দাগ হয়, সাথে সাথে ডবল স্ট্রাইক থ্রু করা যায়, দুটো দাগ, মানে এটা নোটসের মধ্যে ভুল আছে, কিন্তু ভুলটা আমরা চোখে দেখানোর জন্য মুছে দিলাম না, ভুলটাকেও আমরা শো করে রাখলাম, শুধু মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম যে হ্যাঁ এটা স্যার ভুল হয়ে আসছে, বা স্টুডেন্টকে দেখানোর জন্য এটা ভুল, তার জন্য আমাদের স্ট্রাইক থ্রু দরকার হয়। অনেকেই কী হয়, ভুল করে বলেন না না ভুল করে নিতে, আমি সব ঠিকই করেছি, তো তখন ভুলটা রাখার জন্য ওটাকে স্ট্রাইক থ্রু সিলেক্ট করে স্ট্রাইক থ্রু দেওয়া যায়। এই হচ্ছে স্ট্রাইক থ্রুর কাজ। তারপর আমরা যাব, এবার আমরা দেবো চেক করে ওকে করে এবং ফলাফল পেয়ে যাবে। এটি যদি না চাও তুমি, তার জন্য ফন্টকে গিয়ে স্ট্রাইক থ্রু এখানে আবার ক্লিক করে একটি দাগ চলে যাবে এবং দুবার করলে দুটি চলে আসবে। স্ট্রাইক থ্রু সম্পর্কে একটু বোঝা গেছে তো? তো এরপরে আমরা আসবো X2 আর X মানে এই যে পাওয়ার, ABL² পাওয়ার যেটা লেখা না, ঠিক। তো আমরা এটাই শিখছিলাম অনেক সময়, এটা দুটো বোঝার জন্য। এবার আমরা যেরকম S2SO4 যেরকম লিখি, এটাকে বলা হয় সংকেত দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো সংকেত বলতে বোঝো, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, অনেকেই জানে না, তো জানে মানে ভুল হতে পারে। তো যে সংকেতগুলো ব্যবহার করার জন্য ABL² সূত্র 6, তো আমরা SO4 সংকেত লেখার ক্ষেত্রে সিরিয়াস সবাই জানে। তো স্ক্রল দেওয়ার জন্য যেটি নিচে থেকে দরকার, যখন এগুলি করবে সিলেক্ট করে বড় করে তাতে ফরম্যাটগুলি অ্যাপ্লাই করো। স্টোসের পর এমন করে দেখো সুপার ক্রিপ মাউস নিয়ে নাম দেখা যায়, যেরকম 25² = 625, এটা করার জন্য যেটি উপরে সিলেক্ট করে আবার উপরে নিচে করা যায়। তো এর ক্ষেত্রে আমরা এই কাজটা জেনে গেছি এটা কীভাবে পাওয়ারে ব্যবহার করা হয়। তো বন্ধুরা আমরা চলে আসছি রেডিমেড কালার। এটি ফন্ট স্টাইল বা স্ট্রাইক থ্রু কিং সিলেক্ট করে বড় করে তাকে আমরা শুধু মাউস ঘোরালেই দেখতে পাবো রেডিমেড কালারগুলো। তো আমরা এটা ইম্পর্টেন্ট না। তো টেক্সট বা স্টাইল পাবো, আরও কিছু স্টাইলস আছে দেখো, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশান, যা করার ইচ্ছে সেটা করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, প্রিভিউ দেখতে পাবে, না চাইলে ডাউন করে দিতে পারো। তো এটা আমরা অবশ্যই দেখবো। নো রিয়াকশান গ্লো দিতে পারো, নর্মাল গ্লো দিতে পারো। টেক্সের জন্য টেক্সটকে দেখো কেমন লাগে, টেক্সট মেকআপ করে দাও, মেকআপ করা, মানে এটা আমরা এতক্ষণ যা শিখছি রেডিমেড কালার, গ্রেডিয়েন্ট কালার, এগুলো হচ্ছে টেক্সটকে মেকআপ করে দাও, মানে কতটা সুন্দর দেখাবে, কোন মেকআপটা কেমনভাবে লাগালে টেক্সট কি আমাদের সুন্দর দেখাবে, সে টেক্সট মেকআপ করার জন্য অবশ্যই এটা আমরা করবো। তো বন্ধুরা আমরা কিন্তু পরে আসছি নেম লিখছি, ফরম্যাট দেওয়া, এবারে নেম লিখে ফরম্যাট দেওয়া আমরা শিখবো। শাহরুখ খান, আমির খান,
সলমান খান আমার লিখো, লেখার পরে সিলেক্ট করে সাইজ বাড়াও, বোল্ড ইটালিক করো, ফন্ট স্টাইল দিতে পারো। তো সিলেক্ট করে সাইজ বাড়িয়ে দাও, বোল্ড ইটালিক করার জন্য ফর্মাট সাইজ দিতে পারো, ফন্ট নেম সাইজ চেঞ্জ করতে পারো, ছোটো বড়ো করতে পারো। হ্যাঁ, সবগুলো কিন্তু আমাদের এই টেক্সটগুলোর উপরে করবো। এমনি সাধারণত এই টেক্সটগুলো নিয়েছি কেন, এতে আমাদের শিখতে কোনো বোরিং ফিল না হয়, সেই জন্য এরকম একটা ইন্টারেস্টিং নাম নিয়েছি, যেগুলো তাদের আছে। তো চলো আমরা যে কোনো নিতে পারি, অসুবিধা নেই। এরপরে আমরা দেখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ শিখবো। ফন্ট সাইজে কী হয়, এখানে একটা বক্স তুমি যত খুশি টাইপ করে বাড়াতে পারো। টাইপ করে এন্টার করে তুমি পেয়ে যাবে, সব বড় হয়ে যাবে। তো সর্বশেষ আর লাস্ট ফন্ট আমাদের কত হয় জানো, 0 থেকে 1638 পর্যন্ত ফন্ট সাইজ বাড়ানো যায়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে 1638 পর্যন্ত সাইজ বাড়াতে পারবে, এর বেশি আর অ্যাক্টিভ নেবে না। এর কোনো কাজ নেই, তবু জেনে রাখা ভালো। যদি নাম্বার অফ দ্য বিটুইন 1 and 1638, এটা 38। অনেকেই জানে না যে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাকসেপ্ট নেওয়া না, 0 থেকে 1 নেবে এবং 1638 নেবে। তো 100 থেকে 138 পর্যন্ত আমাদের ফন্টের সাইজ কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে বাড়াতে পারবো। তো আমাদের স্টুডেন্টস যারা জেনে রাখা দরকার যে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের লাস্ট কত পর্যন্ত জুম করতে পারি বা টেক্সটকে সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজকে 1638। এরপরে আমরা আসছি, ইচ্ছে মতো 12-13 রাখতে পারো। কন্ট্রোল শিফট, এটা শিখে রাখা দরকার। কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট লেস দেন। ছোটো ফন্ট এবং বড় ফন্ট করার জন্য গ্রেটার দেন, লেস দেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শর্টকাট। এটা আমরা শর্টকাটে শিখেছি, তাহলে আমরা এখানে এটা করে রেখেছি যাতে আমাদের স্টুডেন্টসরা আরও বুঝতে সুস্থ হবে, ভালোভাবে বুঝতে পারবে। এগুলো ম্যাজিকের মতন কাজ করে। কন্ট্রোল শিফট মানে টেক্সটকে সিলেক্ট রাখবে, সিলেক্ট রেখে একবার কন্ট্রোল শিফট গ্রেটার দেন এবং কন্ট্রোল শিফট লেস দেন একবার করে দেখো ফন্ট কীভাবে বাড়া কমা হয়। তো সিলেক্ট রেখে উপরে শর্টকাট দিয়ে করতে পারো, ওকে করে দেখো। এবার আমাদের আসছে পরবর্তী টিপস, চেঞ্জ কেস। শাহরুখ খানকে আমরা কপি না দিয়ে স্মল হতে এতে চাই না, তখন আমরা সিলেক্ট করে চেঞ্জ কেস করতে পারবো। ক্যাপিটাল মানে যে শাহরুখ খান লেখাটা ক্যাপিটাল স্মল লেখা, এর জন্য আমাদের তো অপশান দেখো, ফন্ট গ্রুপের মধ্যে আমাদের আছে মধ্য বিশাল কাজের এটি বিভিন্ন কেস আমরা দেখতে পাই, আপার কেস, লোয়ার কেস, ট্রায়াঙ্গেল কেস, ইডিসি। এই কেসগুলো আমাদের শিখে রাখা দরকার। লোয়ার কেস করলে ছোট হয়ে যাবে, মানে সমস্ত লেখাগুলো ছোট হয়ে যাবে। আমির খান এই লেখাটাকে সেন্টেন্স কেস করলে সিলেক্ট করে দেখো, এমন দেখাবে আমির খান, এ বড় হাতের হবে এবং কে আবার বড় হাতের হবে। আর একটা কেস আছে, অবশ্যই আমরা কেসগুলো করবো। সলমান খানকে ক্যাপিটাল ওয়ার্ড করে দেখো কী হয়। তো লোয়ার কেস, সেন্টেন্স কেস, এবার ক্যাপিটাল করে দেখো সলমান খানের এসকে বড় এবং কে ছোট, কে ক্যাপিটাল করে দেখতে পারো। তো এইভাবে আমাদের কেসগুলো চেঞ্জ করে দেখো, একটা ছোট হয় একটা বড় হয়, কখনো কখনো বড়। এখানে বুঝতে পারছো সেন্টেন্স কেস প্রথম অ্যালফাবেট ক্যাপিটাল হবে, সেন্টেন্স কেসটা আসলে সঠিক। হ্যাঁ, প্রথম অ্যালফাবেটটা বড় হবে। এবার লোয়ার কেস সব অ্যালফাবেটটা স্মল হবে। এবং প্রসেস বা ক্যাপিটাল কেস স্মলকে আপার কেস করতে পারো, করে দেখো তুমি। তো ট্রায়াঙ্গেল কেস করে দেখো, ক্যাপিটাল করো, ট্রায়াঙ্গেল করলে দেখো খান উল্টো হয়ে গেল, লেখা আছে এস আর খান, কে ছোট হয়ে যাবে, এস আর খান, কে ছোট হয়ে যাবে দেখো। তো জাস্ট সিম্পল টেক্সট সবকে সিলেক্ট করে আপার করে দেখো, লোয়ার করে দেখো, ট্রায়াঙ্গেল করে দেখো। আমাদের এখানে যে কেস চেঞ্জ আমাদের লোয়ার, আপার, প্রপার এবং ট্রায়াঙ্গেল, এই কেসগুলো আমাদের পাওয়া যায়, 5 রকমের কেস পাই। তো একবার আমরা টেক্সট কেস চেঞ্জ করে অবশ্যই দেখবো। তারপরে আমরা আসছি পরবর্তী টিপ, তো উই ক্যান ডু প্রোগ্রাফ অলসো। সব প্রোগ্রাফকে সিলেক্ট মানে সেন্টেন্স কেস থেকে সরিয়ে আপার কেস করো এবং পুরা ক্যাপিটাল হয়ে যাবে। হ্যাঁ, তো লোয়ার কেস করো ছোটো হয়ে যাবে। খুবই সহজ জিনিস, একবার ট্রাই করে আমরা দেখবো। তুমি কোনো প্যারাগ্রাফ টাইপ করো এবং বস
বলো তুমি সেন্টেন্স কেস করো, তখন তুমি সহজেই সিলেক্ট করে কনভার্ট করতে পারো। তো এখানে আমরা অনেক কিছু কিস্তি করে ফেলেছি, এত সব কিস্তি করার দরকার নেই। তো এত কিস্তি না চাইলে আমরা ধুয়ে ফেলতে পারবো আমাদের নতুন একটা আইডিয়া। সেই নতুন পয়েন্ট ক্লিয়ার ফরম্যাট, এটা করলে ক্লিয়ার ফরম্যাট সম্পর্কে সেগুলো কেস শিখছিলাম, চেঞ্জ কেস এবং ক্লিয়ার ফরম্যাট সিলেক্ট করে সব ধুয়ে ফেলবো। ক্লিয়ার ফরম্যাটিং নির্মা সাবান দিয়ে ধুয়ে ফেললাম। কেন আমরা এতক্ষণ টেক বড় করেছি, ছোটো করেছি, কালার দিয়েছি, বিভিন্ন রকম করেছি, এবার আমাদেরকে সেগুলো সব ধুয়ে ফেলছি। শুধু ফরম্যাট ক্লিনের মধ্যেই পাবে। দেখো আমাদের ফরম্যাট ক্লিনার করে দিলাম, সাইজ বাড়ানো বা বোল্ড কালার ইত্যাদি দিয়ে তারপরে আমরা তাকে সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাট করো, সব একসঙ্গে ধুয়ে যাবে। সিলেক্ট করে ক্লিক করলেই হবে ক্লিয়ার। তোমাদের ক্লিয়ার ফরম্যাট অবশ্যই কাজ জানা দরকার। নির্মা साबुन से धो डाला मतलब আমাদের যে টাইপগুলো এতক্ষণ করছি টেক্সের উপরে সেগুলো একেবারে ধুয়ে ফেললাম, আগের মতন চলে আসলো সাধারণত, এবং নর্মাল আবার করতে পারবো। কোনো একটি টেক্সটকে সিলেক্ট করে তাকে সব ফরম্যাট দাও, বোল্ড ইটালিক, তারপরে মনে রাখো শেডিং কালারও দিতে পারো, হাইলাইট কালারও দিতে পারো, যেখানে কালার দিতে পারবে যে কোনো কালার। তারপরে আমরা সিলেক্ট থাকবে না, এবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকবে না, সিলেক্ট করতে হবে, কারণ কালার চেঞ্জ করতে পারবে বিভিন্ন কিছু, কিন্তু এটি মাত্র যে একটি হাইলাইট কালার দিতে হবে। অনেক সময় একটা দেখতে মানে সুন্দর করার জন্য আমাদের হাইলাইট কালার দিতে হয়, তো এই টেক্সটকে দেখতে জন্য হাইলাইট কালার দিতে পারো। ক্লিয়ার ফরম্যাট করো, কিন্তু ক্লিয়ার হবে না, হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস। ফের ওইখানে গিয়ে নো কালার করতে হবে, তবেই কিন্তু আমাদের হবে। তোমাদের এখানে জিনিস টিপসটা আমরা বোঝাতে চেয়েছি সেটা এই যে হাইলাইট কালার কিন্তু নির্মা সামাজের ধীরে ফরম্যাট ক্লিয়ার করলে কিন্তু যায় না, তাকে অনেক কালার এখন গিয়ে নো কালার করতে হবে। দেখো ক্লিয়ার ফরম্যাট করলে ক্লিয়ার হবে না, ফের ওখানে গিয়ে নন কালার করতে হবে, তবে কিন্তু হবে। তো টেক্সটে হাইলাইট কালার দেওয়ার জন্য এটি ব্যবহার হয়। ফরম্যাটের মধ্যে সব কিছুই বোঝালাম। এবার তোমরা যদি ইজাজত দাও, তাহলে হুকুম দাও, তাহলে ফন্টকে আমরা কিছু ফন্ট গ্রুপের মধ্যে আরও কিছু দেখাতে চাই। হুকুম তো থাকবেই, কারণ তুমি ডিটেলস সব কিছু শিখতে চাও, তাই না ভাই? এখন আমরা এটাই বলতে চাইছি, মানে তোমাদের হুকুম চাই যে আমাদের কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলসভাবে শিখছি, তার জন্য আমাদের পরবর্তী টিপস আমরা আসছি। চলো, আমরা কিন্তু ভিডিও তৈরি করছি, খেয়াল রাখবে এটাই, আমাদের ভিডিওগুলো যেন একটা স্কিপ করবো না, হয়তো কথাগুলো বলতে বোরিং লাগবে, শুনতে বোরিং লাগবে। নোটসটা দেখবে এবং একটা একটা করে কমেন্ট করবে যে স্যার আমার এইটা হচ্ছে না বা এটা হয় না কেন, এটা কী বলতে চাইছেন। আমরা অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেলস, একদম ডিটেলস, ফন্ট থেকে শুরু করে ডায়লগস বক্স কোথায় কী আছে, স্ট্রাইক থ্রু, ডবল স্ট্রাইক থ্রু, কেস চেঞ্জ, হ্যাঁ এতক্ষণ যেগুলো সে হাইলাইট কালার, ফন্ট কালার, বিভিন্ন রকমের এ টু জেড এডুকেশান, মানে কম্পিউটারে এডুকেশান দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি নোটস থেকে পড়াচ্ছি, হয়তো একটু সময় লাগছে, কিন্তু না, শুনো, বোঝো, কম্পিউটার অ্যাপ্লাই করো। তবে আমাদের এটা একটা নোটস দেওয়া হচ্ছে, পরে কিন্তু আমরা কম্পিউটার স্ক্রিনে কিন্তু দেখাবো, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। কথাগুলো শুনে রাখো, কাজে লাগবে, এবং দেখে রাখো নোটসগুলো, তবেই কাজে লাগবে। কমেন্টস করো, এটাই অনুরোধ থাকলো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা একবার দেখছি বলছি না আমরা, কেটে 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 কী বলতে চাচ্ছি আমি সেটা দেখো, এটাই আমার অনুরোধ থাকলো। আর লাইক সাবস্ক্রাইব তো করবে ভিডিও চ্যানেলটাকে। লেটস গো অ্যান্ড আমাদের নেক্সট দেখছি। ভিডিওটা কিন্তু এখন অনেক বড় হবে, ইনসার্ট স্ট্যাপ আছে, শুধুমাত্র তো আমরা একটু শুরু করলাম ফন্ট গ্রুপটা, হোম ট্যাবটা, এবার ইনসার্ট ট্যাবে যাবো, কয়েক মানে মিনিট লেগে যাবে ওখানে। তো ক্লিক বা কন্ট্রোল ডি করলে কিন্তু আমরা এই ফরম্যাট ট্যাবটা পেয়ে যাব। ফরম্যাট ট্যাব পাওয়ার জন্য আমাদের কোনো ব্যাপার নেই, কন্ট্রোল ডি করলে ফরম্যাট বক্স আসবে, এখানে অনেক কিছু পেয়ে যাবে। এখানে তুমি স্মল ক্যাপ কি তার আনো জানবে, এখানে ক্যাপিটালে আছে। প্রথমে টেক্সটকে সাইজ বাড়াও, বড়ো করতে রেখে ক্যাপিটাল লাইন বা ইস ওয়ার্ডে করো, এবং টেক্সটের সাইজ বাড়ানোর পরে তারপরে ফন্টে গিয়ে তুমি
স্মল ক্যাপ করো, এবার ওকে করো, দেখো কি হয়। স্মল ক্যাপ সম্পর্কে আমরা দেখবো। হিস্ট্রি অফ কিং, একে প্রথমে ক্যাপিটাল কেস রাখতে হবে। প্রথমে এটা আমরা লিখলাম, লিখে ক্যাপিটাল কেসে রাখতে হবে, তবে স্মল ক্যাপ দেখতে পাবে। এমন স্টোরি অফ দ্য কিং, মানে সবটাই বড় হাতে হয়েছে, কিন্তু এসটা বড় হচ্ছে, ওটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, বড় হতে গেলে এটা আমাদের অবশ্যই একবার করা দরকার। এটা আমরা পাবো আমাদের ফন্ট ডায়ালগসে পাবো, কন্ট্রোল ডি করে ফন্ট, সেখানে স্মল ক্যাপ অবশ্যই করবে। প্রথমে ক্যাপিটাল রাখবে, রেখে তারপরে এসটা করতে হবে। তো স্মল ক্যাপ আমরা একবার করে দেখবো, মানে সব কিছুই প্রথমে অক্ষর বড় এবং ক্যাপিটাল হবে। দেখো এস বড়, বাকি সব ক্যাপিটাল। এই ছোটো একে বলে স্মল ক্যাপ। চেঞ্জ করতে গেলে তো স্মল ক্যাপ সম্পর্কে আমরা দেখলাম, কন্ট্রোল ডি করলে ফন্টে কি অল ক্যাপও করে আর নর্মাল হয়ে যাবে। স্মল ক্যাপ করলে স্মল ক্যাপ এরকম হবে, এবং নর্মাল ক্যাপ করে দিলে নর্মাল ক্যাপ আগের মতন হয়ে যাবে। যেটি ভালো লাগে সেটাই করতে পারো, তবে ফন্ট বক্সে দেখে পেয়ে যাবে এটা। আর আমরা হেডলাইনের জন্য এটা করা যায়, বা এটা করলে খুব সুন্দর দেখায়। এগুলো কিন্তু আমাদের ফটোশপে করা যায়, কোডতে করা যায়, কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডেও যে করতে পারবো, তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। এটা অনেক কার্যকারী জিনিস, ভালো করে দেখে রাখো। স্মল ক্যাপ এরকম হবে, সব বড় বড় হবে, এবং সাথে তার জন্য প্রথমে ক্যাপিটাল রেখে তারপরে এটা করবে। তো এরপরে আমরা আসছি ফরম্যাট টেক্সট বক্স। এরপরে হাইট সিলেক্ট রেখে তারপর করো হাইড করার জন্য, মানে হাইড করার জন্য করে দাও, এবং কিছুক্ষণের জন্য কিছু একটা ডিলিট না করে চেক করে দাও ডকুমেন্টস ভিতরে আছে, কিন্তু হাইড লুকানো থাকবে কোনো একটা ওয়ার্ডস সিলেক্ট করে হাইড করে দিতে পারো। এবং এভাবে যেমন কোনো কিছু লুকিয়ে রাখা হয়, তেমনি কী কী লুকিয়ে রেখেছে জানি না, তবে বাদ দাও ওসব কথা। অনেক ডকুমেন্টস অনেক লোকের অনেক রকমের কিছু লুকানো জিনিস থাকে, যে আমার ডকুমেন্টস দেখতে পাবে লোক, কিন্তু এর মধ্যে কিছু লুকিয়ে রাখবো। তো তার জন্য সবচেয়ে দরকার লুকানো বা হাইড করার জন্য, তখন তুমি কী করতে পারো, টেক্সটকে সিলেক্ট করে ফন্ট হাইড করো। ফন্ট হাইড করে কী হবে, হাইড দ্য ব্যাক, হিডেন ব্যাক করার জন্য আসবে না, সমস্যা হবে। তখন তোমার আবার এটাকে আনার জন্য কন্ট্রোল এ করে সিলেক্ট অল করো, কন্ট্রোল ডি করে ফন্ট আনবে, তারপরে গিয়ে হিডেনকে দুবার চেক করো, তবেই পাবে, ফিরে পাবে। হয়তো তুমি ভাববে এখান থেকে তুমি ঠিক করেছিল, আবার এখানে কী হবে বুঝলাম না, তো এরকম হয়। তো বন্ধুরা, আমরা এটা বোঝাতে চাইছি এখানে হাইড টেক্সট, অনেকেই আমাদের টেক্সটকে লুকিয়ে রাখার জন্য এটা ব্যবহার করে। তো হাইড টেক্সট অবশ্যই জিনিস, এটা হাইড টেক্সট একবার করে দেবে, কোনোটা কিছু সিলেক্ট করে হাইড টেক্সট করে দেবে, এবং ফিরে আনার জন্য অল সিলেক্ট করে তারপরে আমাদের ফ্রন্ট গ্রুপে ওকে চেক, এই বক্স আসবে না, হাইড বক্স, দেখবে এই ফ্রন্ট বক্সের মধ্যেই আসে, তবে বুঝতে পারবে। তো প্রথমে সিলেক্ট করে হাইড করবে, তাকে আবার আনহাইড করতে চাইলে তবে অলরেডি আনটাইটেল হয়ে যাবে, মানে আনহাইড হয়ে যাবে। তার জন্য সব সিলেক্ট করে তারপরে কন্ট্রোল এ করে ফন্ট গ্রুপে গিয়ে তারপর দুবার চেক করলে হাইট এর উপর ওকে করলে নিউ গেটিং ইউর টেক্সট, তাই তো এটাই বলতে চাইছি। হাইটকে ব্যবহার করে হাইড অ্যান্ড ইউজ করো, তোমাকে অবশ্যই এটি জানা দরকার, কারণ এমএস ওয়ার্ডে কিছু লুকিয়েতে পারবো আমরা ইয়ার মজা করলাম, রাইটস। তো এমএস ওয়ার্ডস আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ তো লাইন থাকে, সেই লাইনগুলোকে আমরা মানে গুরুত্বপূর্ণ লাইন্সগুলোকে আমাদের লুকিয়ে রাখার জন্য ফন্ট গ্রুপের মধ্যে আমরা অবশ্যই এটা ব্যবহার করব, হাইড ব্যাক বা হাইড টেক্সট হাইড, যেটাকে চেক আনচেক করলে কিন্তু হয়ে যায় সাধারণ ব্যাপার। হ্যাঁ, তো চলো আমাদের তার পরবর্তী টিপস। এটা আমরা পাবো অ্যাডভান্স সেটিং ফন্ট বক্স। দেখো এখানে আরও কিছু তুমি পাবে, সেটা হচ্ছে গেলে ক্যারেক্টার স্পেসিং পাবে, মানে যেমন সেট করবে তেমনি পাবে। স্পেসিং দিতে পারো ওয়ার্ডের মাঝখানে আগের লেখা, এখান থেকে একবার দেখতে করতে পারো। তো অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে নর্মালি করতে পারবে, ফন্ট গ্রুপস তুমি অনেক কিছু পারবে, দেখতে পারবে। কালার বোল্ড, এগুলো তো সব আমরা ওপরে দেখতে পেয়েছি, ইটালিক। এবার আমাদের টেক্সট ইফেক্ট, এটা শুধু দেখালো না, অ্যাডভান্স সেটিংস কিছু স্পেলিং দিতে পারো ওয়ার্ডের আগে পরে,
ইউর প্রোভাইডেড। এরপর আমাদের যেটা আসলে টেক্সট ইফেক্ট, দেখো টেক্সটে আউটলাইনের জন্য কিছু তুমি কালার দিতে পারো এবং গ্যাডিয়াস পারবে, তবে সব আমরা উপরে গ্রুপের মধ্যে পেয়ে গেছি, মানে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যেটা পাচ্ছি সেটা আমাদের কাজ শেখানো হয়ে গেছে। সেখানে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে কী কী থাকে সেটা দেখা যাবে। তো এখানে একটা জিনিস সেট অ্যাজ ডিফল্ট, এটা কখনো করবে না। এটি করলে কী হবে, যেটি আমাদের চেঞ্জ করতে পারবো না। এমএস ওয়ার্ডে ওপেন হলেই কিন্তু আমাদের কালার বক্স তৈরি হয়ে যাবে, ফরম্যাট ডিফারেন্ট করতে সমস্যা হবে। তাই ডু নট দ্যাট, বুঝলে ফায়ার ফ্রেন্ড। এই যে রিসেট করতে হবে, আবার কম্পিউটার রিসেট করতে হবে। তাই খবরদার আমাদের সেট অ্যাজ ডিফল্ট এটা কিন্তু কোনদিন এই বক্সের মধ্যে দেখো, বক্সের লাস্টের দিকে আছে, এটা কোনদিন আমরা করবো না। তো এইমাত্র আমাদের ফ্রন্ট গ্রুপের কভার হলো। এতক্ষণ এমএস ওয়ার্ডের লেটেস্টভাবে দেখতে, মানে তুমি কিছু শিখেছো, ওয়েল অ্যান্ড গুড কিছু শিখেছো, সব পয়েন্ট দেখাবো এবং শেখানোর জন্য আমি চেষ্টা করছি। যত বেশি হোক না কেন, আমরা স্পেশালভাবে করবো না। মাউস এমএস ওয়ার্ডকে এক্সপ্যান্ড হবে, তবে তুমি পারবে। এই জন্য আমরা গিয়ে পুরো ডিটেলসভাবে বোঝাতে চেয়েছি, এক্সপ্যান্ড করাতে চাইছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু ফন্ট প্রায় শেষে এসছে। এবার আমরা আমাদের গাড়ি লেফটের দিকে যাব, মানে আমাদের যে রিবন আছে দেখো, ওপরে রিবনের দিকে লেফটের দিকে যাব। এবং লেফট হচ্ছে কোড কপি শেখার জন্য, পরে রাইট দিকে আবার এতক্ষণ আমরা ফন্ট দেখবো। মনে হলো এটি এমএস ওয়ার্ডের বেসিক জিনিস। ক্লিপবোর্ড সম্পর্কে, কোড কপি পেস্ট, ফরম্যাট প্রিন্টার সব ব্যবহার দেখব, কোনো অসুবিধা নেই। এগুলো অবশ্যই দেখা দরকার। কপি পেস্ট হয়ে জানে ফরম্যাট প্রিন্টারের কাজটা। তো স্টোরি অফ কিংকে সিলেক্ট করে কালার আন্ডারলাইন দিয়ে তারপরে কুট করলে পুরো চলে যাবে। ও মাই গড, কোথায় পাবে আবার? তো কোনো ব্যাপার নেই, নিয়ে আসার জন্য কন্ট্রোল পেস্ট করলে আবার কার্সার যেখানে রেখে ক্লিপবোর্ডে পেস্ট করে দিতে পারে, চলে আসবে। তো কোড পেস্ট মানে হটিয়ে নিচেই কোনো জায়গায় বসানো যায়, কার্সার রেখে পেস্ট করে দিতে পারলে হয়ে যাবে। এবং যেটা এটা আমাদের কন্ট্রোল এক্স কুট করে উপরে রেখে কার্সার কন্ট্রোল ভি পেস্ট করে উপরে চলে যাবে। এক্স ভি অবশ্যই আমরা ব্যবহার করে দেখবো, কন্ট্রোল সি ভিতে সবাই করেছি, কন্ট্রোল এক্স ভি কুট পেস্টটাও একবার দেখবো। কপি পেস্ট, কুট পেস্ট, প্রিন্ট ফরম্যাট প্রিন্টার সবগুলো একটা এক দেখবো। এবার আমরা আলাদাভাবে শিখবো স্টোরি অফ কিং। উপরে টাইটেলটাকে আমরা কী করব, টাইটেলটাকে গ্রুপকে আবার নিচের দিকে চাইলে তখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট করে আমাদের করে দাও। ওকে, নিচেই যে কোনো দরকার বা কার্সার রেখে পেস্ট করলেই পেয়ে যাবো স্টোরি অফ কিং। নিচে আরও একটি পেয়ে যাব। তো পেস্ট করলে আমাদের পেস্ট পেয়ে যাব, কপি করলে কপি পেয়ে যাব, এবং কোড পেস্ট করলে আগেরটা কেটে যাবে, নিচে আর পাবো না, অনেক অপশান পাবে। তো পেস্ট স্পেশাল আছে, এটা আমরা ডিটেলস আর পরে দেখাবো। এবার আমরা ডিটেলস পরে দেখব। তো এখানে তোমরা পেস্টকে আগের কি কপি ফরম্যাট আছে, এটি করলে অনেকটি করলে তুমি ফরম্যাট আসবে না, তবে না শুধু এই টেক্সটকে আসবে না, মাউস ফরম্যাটিংকে দেখতে হয়, চেঞ্জ হবে। যে ফরম্যাট প্রিন্টারের কথা, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলে আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে। কিপ টেক্সট অনলি রাখলে তুমি শুধু টেক্সটই পাবে। ওকে, পুরো দেখো নর্মাল পাবে, ফরম্যাটিং চলে যাবে। এখন ততটা কাজের না, সেই জন্য ভালো করে বোঝাতে পারছি না। হ্যাঁ, আমরা বোঝাতে চাইছিও না, কেননা ওটা দরকার নেই ততটা ফরম্যাটিংটা। আমাদের এখানে দরকার কপি পেস্ট কোড। তা কিপ টেক্সট অনলি রাখলে তুমি শুধু টেক্সটকে পাবে। ওকে করে দেখো, নর্মাল পাবে, ফরম্যাটিং চলে যাবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী আসছি কি, টেক্সট লিখে তার উপরে আমরা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করব। এটা কিন্তু খুব মজাদার এবং খুবই ইন্টারেস্টিং। মুম্বাই, দিল্লি, আমেরিকা, চেন্নাই এরকম করে অক্ষর আমরা লিখে নিলাম, এর মধ্যে আমাদের ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখাবো। তো আর লেট না করে চলো আমরা দেখাতে চলেছি ফরম্যাট প্রিন্টার। আমি মুম্বাইকে সিলেক্ট করে বোল্ড ইটালিক কালার করে দিলাম। এবার চেন্নাইকে সিলেক্ট করে ফরম্যাট আমি চেন্নাইয়ের মতো করে দিলাম। ওকে, তো এবার আমরা চাই মুম্বাইকে ফরম্যাট থেকে এটি সিলেক্ট করে আমি মুম্বাইয়ের মতো দিল্লিকে বানাতে চাই। তখন কত সময় লাগবে দেখো।
কখনো হয় মুম্বাইকে দিল্লির মতন বানাতে? আসলে এটা মজা করছি। মুম্বাইকে দিল্লির মতন না, মুম্বাই ফরম্যাট লেখাকে আমরা চেঞ্জ করে অন্য ফরম্যাটে দেখানোর জন্য। তো মুম্বাইয়ের মতো দিল্লি করে দেখে বেশি সময় লাগবে না। তো প্রিন্টারে গিয়ে আমরা ড্র্যাগ করে হয়ে যাবে। ওকে, মজাদার। এবার আমরা মুম্বাইকে ডবল ক্লিক মানে দিল্লি নেই ফরম্যাটিং প্রিন্টারের সাহায্যে আমরা করলাম। আবার আমরা চেন্নাইকে সিলেক্ট করে তাকে ফরম্যাট প্রিন্টার দিয়ে আমেরিকাকে চেন্নাই করতে চাই, তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। মানে আমেরিকার লোক সব চ্যাঁচু করবে। হ্যাঁ, ফরম্যাট প্রিন্টার দিয়ে ড্র্যাগ করে করে হতে পারে। তো ফরম্যাট প্রিন্টারের কাজ খুব সহজ। মানে অ্যাকচুয়ালি ফরম্যাট প্রিন্টার এমন একটা জিনিস যে মুম্বাই লেখাটার উপরে লাল কালার দিয়েছি, গ্রেডিয়েন্ট দিয়েছি, ইটালিক করেছি, এটা অনেক সময় লেগেছে। তো এই কালারটাকে আমরা এই চেন্নাইয়ের উপরে দেবো কি আমেরিকার উপরে দেবো, তখন এই ফরম্যাটটা আবার দেবো, ওইটা আবার কালার কী কালার দিয়েছিলাম, কোন জায়গায় কী করেছিলাম আমরা তো জানি না। তো এটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারকে ক্লিক করে ফরম্যাট প্রিন্টার যখনই করবে তখন আমাদের মাউসের একটা পয়েন্ট আলাদা হবে, সেইটাকে আবার এই চেন্নাইয়ের উপরে শুধু বুলিয়ে বা ঘুরিয়ে দিলে কিন্তু চেন্নাই সেই ফরম্যাট এর মতন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের ম্যাজিক বা কাজ। আবার ধরো আমরা দিল্লিকে একটা কালার দিলাম, লাল কালার দিলাম, এটাকে ঘোরালাম, এটা অন্য ফন্টে রাখলাম, সেইগুলোকে আমরা সেই জিনিসটাকে আমরা সেমলি আবার আমেরিকা কিছু করতে পারবো, অনেক সময় লেগে যাবে। কী ফন্ট দিয়েছিলাম, কী গ্রুপ মানে কালার দিয়েছিলাম, কীরকম স্টাইল দিয়েছিলাম, সেই স্টাইলিশে একই সাথে পেতে গেলে এটা আমাদের একটা সময় শর্ট হয় এবং সময় কম লাগে। তার জন্য আমরা ফরম্যাট প্রিন্টারে অবশ্যই কাজটা একবার দেখবো। আমি মজা করলাম, চেন্নাই তো দিল্লির মতন হয় না, দিল্লি তো মুম্বাইয়ের মতন হয় না। তো বানাতে চাইলে এবার ফরম্যাট প্রিন্টারের কাজ আমরা সব কী খেয়ে সব কী করলো এখন। চেন্নাই দিল্লি করলে হবে না, দিল্লিকে চেন্নাই করলে হবে না, যে যার আছে তাই সেটা থাকুক। চাউচু বানাতে গিয়ে শুধু ফরম্যাট পেইন্টারের কাজটা আমরা বোঝাতে চেয়েছি। এটা সবাই তোমরা একটা কাজ করো, এটি বারবার কাজ দেখেছো। এবার আমরা শিখব রিপিট ফরম্যাট পেইন্টার। তার জন্য আমরা আগের মতো সিলেক্ট করব, কিন্তু ফরম্যাট পেইন্টার দেখো টেক স্টোরি অফ কিং এর মতো সব করার জন্য ফরম্যাট পেইন্টারে ডবল ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ওদের রিপিট ফরম্যাট পেইন্টার, ডবল ক্লিক, এটা কথাটা মনে রাখবে। হ্যাঁ, ডবল ক্লিক করতে হবে। আর যাকে ওই রকম বানাতে চাও তাকে তুমি শুধু ড্র্যাগ করে দাও, পেন ব্রাশ আসবে, চালু থাকবে, মাউস পয়েন্ট আসবে এবং সব দেখো কন্টিনিউভাবে আমাদের হয়ে যাবে। তো ফরম্যাট পেইন্টার সম্পর্কে, ফরম্যাট পেইন্টারের কাজ হলো কপি ফরম্যাটিং ওয়ান লোকেশান টু অ্যানাদার লোকেশান। আর ইউ গেটিং? হ্যাঁ, আমাদের আসল জিনিসটা কিন্তু বোঝাতে সময় লেগেছে হয়তো, কিন্তু কপি ফরম্যাটের মধ্যে কপি ফরম্যাটিং ওয়ান লোকেশান মানে একটা লোকেশান থেকে যে ফরম্যাটিং ওয়ান লোকেশান টু অ্যানাদার লোকেশান। আর ইউ গেটিং? তো চলো একটি ফরম্যাটে অন্য ফরম্যাটের উপরে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা দেখেছি কোড কপি পেস্ট এবং ফরওয়ার্ড পেইন্টার, এটা দেখা হয়ে গেলো। এবার আমাদের দেখব ক্লিপবোর্ডে এটি অ্যারোতে ক্লিক করেই আমাদের পাবে পাশে ক্লিপবোর্ড। এটি কী বা কীভাবে কাজ করে এটির ভালোভাবে বোঝো। মুম্বাইকে কোড করলে যা কপি করেছিলে মানে ক্লিপবোর্ডে শেষ চলে আসবে। কোড কপি যাই করো না কেন, দেখো যত খুশি কপি করলেও করো না কেন, দেখো এখানে আমাদের হাজির হয়ে যাবে। তুমি পরের কাজ লাগে তুমি এই বোর্ড থেকে দোকান থেকে নিয়ে করতে পারো। তোমার পেজ যত সব ডিলিট করে দাও। এবার আমার অন্য দুবার যখন চাও ক্লিপবোর্ড ব্যবহার করে পেস্ট করার জন্য ব্যবহার করতে পার। যা চাইবে আগে কপি কোড করে রেখেছিলে সেইগুলো নতুন পেজে সলমান খান লিখতে চাও, আমির খান লিখতে চাও, যা ইচ্ছা আমেরিকা করতে চাও, স্টোরি অফ কিং চাও, ক্লিপবোর্ডে অ্যাভেলেবেল আছে। তো পিক করে নিতে পারো ক্লিপবোর্ডকে ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার অল করতে পারো। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে ক্লিপবোর্ড সম্পর্কে শিখছিলাম, ক্লিপবোর্ডও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন আমাদের কাজ করতে করতে অনেক এমন ফন্ট থাকে বা এমন লেখা থাকে যেগুলোকে আমাদের ক্লিপবোর্ডের মধ্যে রেখে দিলে একটা স্টোর থেকে যায় টেক্সটগুলো। কোড কপি পেস্ট যা করেছি না কোনো ক্লিপবোর্ডের মধ্যে আমাদের সাইটে কিন্তু এটা আমাদের হাজির হয়ে যায়, এটা পেয়ে যাব।
এটা ক্লিপবোর্ড তেমন একটা কোনো ব্যাপার না, ওই কপি পেস্টের পাশে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড অনেক গুরুত্বপূর্ণ কাজের, অনেক টিক্স অনেক কিছুকে আমরা রেখে জমা স্টার করে রাখতে পারি, যে কোনো জায়গায় যখন তখন ব্যবহার করতে পারি। তবে এটাকে ওয়ান টাইম কম্পিউটার শাটডাউন হয়ে গেলে কিন্তু আবার আর থাকে না। হ্যাঁ, তো বন্ধুরা, ক্লিপবোর্ড সম্পর্কে আমরা জেনে নিয়েছি, ফরম্যাট প্রিন্টার সম্পর্কে জেনে নিয়েছি, কপি পেস্ট সম্পর্কে জেনে নিয়েছি। একের পর এক কিন্তু আমরা জানতেই থাকবো। এখনও কিন্তু আমাদের হোম ট্যাব শেষ হয়নি, এখনও কিন্তু আমাদের আরও অনেক ভিডিও আছে, একটু ধৈর্য ধরে আমরা দেখতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে গ্যাপ বা আমাদের বিভিন্ন কাজ আমরা সামলে নিয়ে তারপর আবার করছি। তো তোমাদেরকেও বলা হচ্ছে, হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য যে পুরো আজকে দেখছো মানে আজকে পুরো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখতে হবে এটা কোনো ব্যাপার না। ভিডিও কেটে কেটে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। অবশ্যই নোটস আমার হাতের লেখা, তো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এবং কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমাদের অবশ্যই ভিডিওগুলো পাবে। তো চলো, আমাদের ভিডিও আবার চলতে থাকবে, শুধু কন্টিনিউ করো। তো আমরা কিন্তু এসে গেছি এমএস ওয়ার্ড। বন্ধ হয়ে গেলে সব চলে যায়, তখন টেম্পোরারি থাকে, পার্মানেন্ট না। টেম্পোরারি কিছু আইটেম সেভ থাকে সেখানে। আইটেম মানে কিছু মনে করো না, আইটেম মানে টেক্সট বললাম। টেম্পোরারি কিছু আইটেম সেভ থাকে এখানে। আইটেম মানে টেক্সট কি কথা বলা হলো, এই আইটেম না, ভুল বোঝে না। हाँ, हमारा इरादा सब सब नेक रहता है। তো এমএস পয়েন্ট বন্ধ হয়ে গেলেও চলে গেলেও কিছু টেম্পোরারি থেকে যায়, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এতক্ষণ আমরা কি করছিলাম, কি বোঝাচ্ছিলাম, ফন্ট গ্রুপ আর ক্লিপবোর্ড গ্রুপ বলছিলাম। এতক্ষণ সময় চলে গেছে শুধু ফন্ট আর ক্লিপবোর্ড সম্পর্কে বোঝাতে। আগে আরও মজার কিছু আছে, তো চলো আমরা আমাদের ভিডিও বা আমাদের নোটসগুলো পরবর্তীতে একের পর এক পড়তে যাবো এবং একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখতে চলেছি। তো আমরা এবার শিখব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমরা এতক্ষণ যে ফন্ট ক্লিপবোর্ড শেষ করে ফেললি, এবার আমরা প্যারাগ্রাফে যাব। তো প্যারাগ্রাফ কীরকম জিনিস, আমরা কোনো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নেওয়ার জন্য নতুন একটা টিপস দেখাচ্ছি। প্যারাগ্রাফ লেখার জন্য RAND ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কিছু সংখ্যা দেবে। প্র্যাকটিস করার জন্য আগের মতো লিখে দিলাম স্টোরি অফ দ্য কিং। এবার ওপরে টাইটেলটা দিয়ে দাও, টাইটেল দিয়ে সিলেক্ট করে দাও, লেফট সেন্টার রাইট এমন করতেও পারো। হ্যাঁ, কন্ট্রোল-E মানে সেন্টার, কন্ট্রোল-J মানে জাস্টিফাই, মাঝখানে সবই এখানে নেওয়ার উপরে প্যারাগ্রাফ কন্ট্রোল-L মানে লেফট, কন্ট্রোল-R মানে রাইট অ্যাভেলেবেল আছে এবং মাউস দিয়ে ক্লিক করেও নিতে পারো। তো শর্টকাটগুলো দিয়েও তবে টেক্সটকে সিলেক্ট করতে পারো। তো আমরা একটাই জিনিস এখানে আছে, প্যারাগ্রাফটাকে সেট করার জন্য অনেক সময় কী হয়, ধর এই লেখাগুলো এই পজিশন, এখান থেকে এইটা একটু সরে যাবে, এই পজিশন একটু সরে আসবে, তাই রাইট সাইডে সরে যাওয়ার জন্য সিলেক্ট করতে হবে কন্ট্রোল-J, সেন্টারে আসার জন্য লেফট রাইট, এভাবে আমাদের কাজ করতে হয়। তো মোটামুটি আমরা অ্যাভেলেবেল আছে সবই। তো কন্ট্রোল রাইট সাইড, লেফট সাইড, জাস্টিফাই, সেন্টার এগুলো মাউস দিয়ে করা যায়, ক্লিক করলেই করতে পারো। তো শর্টকাট দিয়েও তবে টেক্সটকে শর্টকাট করে করতে পারবো। প্রোগ্রাম প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট যে লেফট সাইড আছে তাকে আমি রাইট সাইডে নিয়ে যেতে চাইলে বা জাস্টিফাই করতে পারলে সব কিছুই উপরে প্যারাগ্রাফ গ্রুপ দেখে নিলেও বুঝতে পারবে। দেখো, এটা জাস্টিফাই মানে এক এক লাইন, এটা লেফট সাইড ঘেসে, এটা রাইট সাইড ঘেসে। তো এইভাবে আমাদের অনেক এসব আছে শর্টকাট, বা ক্লিক করেও দুই দিকে হয়ে যায়। তো প্যারাগ্রাফ আমাদের যখন কোনো এসে যায়, প্যারাগ্রাফ সাধারণত লেওয়ার জন্য আমরা নতুন একটা টিপস কিন্তু RAND ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে আমরা হতে পারি। তো এইভাবে আমাদের প্যারাগ্রাফ নিতে পারবো। প্যারাগ্রাফ সম্পর্কে কিছু একটা আইডিয়া বা দিলাম থট, অবশ্যই যখন আমরা স্ক্রিন ভিডিও দেখাবো তখন আরও বুঝিয়ে দেবো। এরপরে আসছে লাইন স্কেপিং। পুরো ওল পেজকে সিলেক্ট করে এবং লাইন স্কেপিং দিতে পারো। তুমি মাউস ঘোরালে আবার লাইন স্কেপিং মানে সেট করতে পারা যায়। অনেক সহজ লাইন স্কেপিং অপশানটা। আর অনেক অপশানটা পারে যেখানে তুমি আল্টার স্পেসিং বা বিফোর স্পেসিং করতে পারবে। এটা বিভিন্ন রকম থাকে, মানে আগে স্পেস থাকবে, পরে স্পেস থাকবে, এরকম। মানে লাইন মানে কি জানো, এই যে লেখাগুলো দেখো গায়ে গায়ে লিখেছে, এটা আরও ফাঁকা করা হবে, আর একটু জায়গা হবে, এরকম স্পেকিং লাইন স্পেকিং। মানে এই লেখাগুলো যেরকম টাইট করে লিখেছি আমি,
এরপর লাইন একটা ফাঁকা দেওয়ার একটা আদৌ লিখলে পুরো স্পেকিং, তো সেটা কিন্তু আমরা কম্পিউটার করতে পারি। তো বন্ধুরা আমরা যেটা করছি সবগুলো একের পর এক করে ট্রাই করব। বিন্দাস ট্রাই করো। প্যারাগ্রাফ স্পেসিং, লাইনের পরে দেখো অপশান গেলে তুমি প্যারাগ্রাফ স্পেসিংটা পেয়ে যাবে, ওই একই জায়গায় আছে সব। ওকে, একবার প্রিভিউ দেখে নাও এবং পয়েন্ট সেট করে লাইন স্কিপিং করতে পারো। তুমি দেখো আরও আছে সিঙ্গেল, ডবল, 1.5 ইঞ্চি ইত্যাদি করতে পারো। অবশ্যই ট্রাই করো, উপর থেকে বক্স নিয়ে তুমি করতেও পারো। ওকে ফ্রেন্ড, তো এটা আমাদের একটাই জিনিস, লাইন স্পিকিং আমরা নিজস্ব যেরকম পয়েন্ট দিয়েছে 1.5 ইঞ্চি গ্যাপ রাখতে পারে, ডবল গ্যাপ রাখতে পারে, সিঙ্গেল গ্যাপ রাখতে পারে। এভাবে লাইন স্কিপিং সম্পর্কে আমরা আরও সুন্দরভাবে যখন আমরা কম্পিউটার স্ক্রিনে শিখবো তখন শিখে নেব। সহজ জিনিস এগুলো, শুধু মাউস ঘোরালে কিন্তু প্রিভিউ আমরা দেখতে পাই। তো আমরা প্যারাগ্রাফের পরে প্যারাগ্রাফ কীভাবে সেট হয়, জাস্টিফাইড হয়, এবার তারপর আমরা হচ্ছে লাইন স্কিপিং আসছি। লাইন স্কিপিংটা বিফোর আফটার কীভাবে স্পিকিং দেওয়া যাবে ইংরেজিতে সেটা দেখে নিলাম। এরপরে পরের নেক্সট আমরা আসছি প্যারাগ্রাফ বা ব্যাকগ্রাউন্ড কালার। যে আমাদের প্যারাগ্রাফটা আছে, বোধহয় এই লেখাটায় প্যারাগ্রাফ মানে এই ধরাটা আমাদের নোটস, এই নোটসটাই প্যারাগ্রাফ। এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকে, এটা হোয়াইট আছে বলে হোয়াইট, কিন্তু অনেক সময় এটাতে কালারটাকে এই কালারটাকে লাল করে এটাতে নীল করে আমরা এটা ইন্টারেস্টিং করা যায়। তো সেরকম ব্যাকগ্রাউন্ড কালার কেন কীভাবে দিতে হবে, কীভাবে কাজ লাগে, সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমরা দেখছি। আগে আমরা শিখেছিলাম টেক্সট কালার বা হাইলাইট কালার। কি শিখেছিলাম? টেক্সট কালার বা হাইলাইট কালার। টেক্সটকে কালার এবার দিতে হবে, টেক্সট কালার হবে এবার প্যারাগ্রাফ কালার, যেখানে তুমি পাবে হাইলাইট বা শেডিংয়ের মতো পার্থক্যও আছে। তো এটি শেডিং কালার কোনো পাবে, হাইলাইট কালার টেক্সটের নিচে আসতো, আর এটি আর পুরোপুরি প্যারাগ্রাফের নিচেই পাবে, যেটি পছন্দ রাখতে পারো তুমি। তো মাউস মুভ কভার এও আছে, যেমন খুশি করতে পারো, কোনো ব্যাপার না। প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ড কালার যেমন হাইলাইট কালারের মতো, যেমন এই লেখাটা হাইলাইট করবো শেডিং করে, তেমনই সেম একই কেস, তবে এটা প্যারাগ্রাফের নিচেই থাকবে। তো আমরা যেমন খুশি তেমন প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এটা আমার যখন কম্পিউটার স্ক্রিনে থাকবে সবটা কিন্তু আরও ভালোভাবে বুঝবো। নোটে শুধু এটাই জেনে রাখো যে হ্যাঁ প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, এবং প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ড কালার এই একই জায়গায় সব আছে। এরপর আমরা যাবো বর্ডার। বর্ডারটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাতে আমাদের শিখতে হবে বা জানতেও হবে। কেন? প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে যখন তুমি বর্ডার দিতে পারবে, অল বা লেফট রাইট টপ সব দিকে দেখো কেমনটা তোমার প্রয়োজন, তেমন ইনসাইড বা আউটসাইড দিতে পারবে। এটা খুবই মজাদার এবং সব দরকার, সব মিলিয়ে তুমি একটি ভালো রিজিউম বা কভার পেজ তৈরি করতে পারবে। ভালো রিজিউম করতে বর্ডার না চাইলে নো বর্ডারও করতে পারো, টপ রাইট লেফট সব ট্রাই করে অ্যাপ্লাই করো। তবে দেখো দিলে তুমি রিসোর্ট পাবে। ওকে, সব অপশান এখানে অ্যাভেলেবেল আছে। নো বর্ডার করেও তারপর নো বর্ডার হয়ে যাবে, নো বর্ডার করে তারপর লেফট রাইট টপ অ্যাপ্লাই করে দিতে পারো। তো টাইপ অফ ডকুমেন্টস বর্ডার অ্যাপ্লাই করো, বর্ডার সেটিংস আছে এখানে আমরা করতে পারবো। বর্ডারকে শিখলাম। তো আমরা এই যে নোটসটা করলাম কি আউটসাইড লেফট সাইডে বর্ডার দেওয়া যায়। ধরো আমাদের এই লেখাটাই বর্ডার লেখাটা, এই সাইডটা একটা দাগ, একটা দাগ, এই সাইডে একটা দাগ, একটা দাগ, এরকম দাগ দেওয়া যায়। তো এটা ফ্রেমের মধ্যে থাকবে, ওটাতে হিন্স সুন্দর লাগবে, এই জন্য আমাদের বর্ডার দিতে হয়। তো বর্ডারটা কীভাবে অ্যাপ্লাই করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু শিখে নিলাম। টাইপ অফ দ্য ডকুমেন্টস বর্ডার অ্যাপ্লাই করা যায়। অনেক সময় রাইট সাইডে একটা বর্ডার দেওয়া যায়, ডান সাইডে বর্ডার, নিচে একটা বর্ডার দিয়ে পার্থক্য করে দেওয়া যায়। তো বিভিন্নভাবে আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারবো। বর্ডার অ্যাপ্লাই করার জন্য সেম একই প্রসেস, আমরা হোম বাটনে সব কিন্তু পেয়ে যাব। আমরা কিন্তু এখন ইনসাইডে আসিনি, ইনসাইডে আরও আসলে আরও কিছু পাবো। তো চলো লেটস গো নেক্সট টপিকস, স্যাম্বল কি? স্যাম্বলও আমাদের খুবই কার্যকারী, কেননা এই যে কোনো পয়েন্ট আমরা দেখাবো সবটাই আমাদের গুরুত্বপূর্ণ এবং অবশ্যই লাগবে। মাইক্রোসফট ওয়ার্ডে মাস্টার হতে গেলে সব কিছু খুঁটিনাটি সব জেনে রাখতে হবে। এখনও জানার শেষ নেই, অনেক বড় ভিডিও হবে, লং ভিডিও। হ্যাঁ, তবে একটাই জিনিস বললাম, ধীরে ধীরে দেখবে এবং বুঝবে এবং অপশানগুলো ক্লিয়ার করবে, তবেই কিছু জ্ঞান অর্জন করতে পারবে। স্যাম্বল, আমরা প্যারাগ্রাফের গ্রুপ থেকে স্যাম্বল অ্যাপ্লাই করব। স্যাম্বল আমাদের প্যারাগ্রাফ গ্রুপ থেকে স্যাম্বল অ্যাপ্লাই করতে পারো। প্যারাগ্রাফকে আসে সিলেক্ট রাখো, অনেক রকমের বুলেট তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে,
गन का बुलेट नहीं फ्रेंड, गन का बुलेट नहीं है, जो हम गोल गोल बुलेट দেয় না সেই বুলেটের কথা বলছি। এই যেরকম আমরা বুলেট দিয়েছি, গান কা বুলেট নেই ফ্রেন্ড। মজা করতে হয় না, বলে না পড়াশোনা ভালো লাগে না, একটু মজাও করবো সাথে সাথে পড়াও করবো। তো বুলেট অ্যাপ্লাই করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন যে পয়েন্ট দিতে হয়, তার জন্য বুলেট অ্যান্ড নাম্বার লাইন দেওয়া হয়, সেটি বলছি ফ্রেন্ড। এবার বুঝতে পেরেছো যে নাম্বার দেওয়ার জন্য ডিফারেন্ট নিউ বুলেট দেওয়া যায়। এগিয়ে তুমি আরও দেখতে পারো স্যাম্পল অপশানে পাবে ডিফেন্স নিউ বুলেট, মানে ডিফেন্স নিউ বুলেট আরও গুরুত্বপূর্ণ। এটা স্যাম্পল অপশানের মধ্যে পেয়ে যাবে, স্যাম্পল তো এমনি দিতে পারবে, স্যাম্পল অপশানের মধ্যে পেয়ে যাবে। সেখানে গিয়ে অপশান বক্সে আছে যেখানে স্যাম্পল বা পিকচার অনেক কিছু পাবে। তো ট্রাই করো স্যাম্পলে গিয়ে তুমি আবার অপশান ওপেন হবে, স্যাম্পলে তো একটা আছে ডিফেন্স নিউ বুলেট, আবার অপশান ওপেন হবে, মানে স্যাম্পলের মধ্যে একটা অপশান ওপেন হবে। সেখানেই থেকে তুমি বিভিন্নভাবে উইন্ডিং, বেসডিং, ফাউন্ড সেটিং সিলেক্ট করে দেখো অনেক রকমের স্যাম্পল অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা আমরা স্যাম্পল সম্পর্কে শিখলাম। স্যাম্পল যে একরকম তা না, শুধু গোল বুলেট স্যাম্পল তা না, তারা চিহ্ন এমনকি পিকচার দিয়েও তোমরা কিন্তু স্যাম্পল তৈরি করতে পারো, সেটা আমরা বলছি নোটসে আমার আছে। যে মানে এই যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পল জায়গায় একটা একটা পিকচার থাকবে, বা কোম্পানি যদি কোম্পানি হয় কোম্পানির লোগো থাকবে প্রতিটা পয়েন্টে। হ্যাঁ, ইন্টারেস্টিং বানানো যাবে, চারকোনা বানানো যাবে, গোল বানানো যাবে, যা তো প্রচুর স্যাম্পলের সব শেষ নেই। মানে এমনকি তুমি স্যাম্পল নিজে তৈরি করে নিতে পারবে। স্যাম্পলটা এমন একটা জিনিস, স্যাম্পল লাগে যেটি পছন্দ মজাদার দরকার মতো তাকে অ্যাপ্লাই করে দিতে পারো। এবং কি করতে হবে এর জন্য বুলেট দিতে হবে, বুলেটের ডিফারেন্ট নিউ স্যাম্পল উইন্ডিংস, আর তুমি আরও মজাদার পিকচার বুলেট দিতে পারো। পিকচার বুলেট কি দেখে নাও, পিকচার বুলেট হচ্ছে, তো বন্ধুরা আমরা এই যে বলছিলাম যে পিকচার বুলেট, হ্যাঁ ছবি দিয়ে বুলেট করা যায়। বুলেট তো গোল, ওই গোলের মধ্যে কিন্তু ছবি থাকবে, ছবি দিয়ে পয়েন্ট বা কোনো লোগো দিয়েও করা যায় আকর্ষণ করার জন্য প্যারাগ্রাফকে। তো ফাইলে গিয়ে সিলেক্ট করে লোগো ব্যবহার করে দেখো এসে আসছে কি না। ওকে, খুবই মজাদার। তো আমরা ডিটেলসভাবে শিখবো এমএস ওয়ার্ড। ওকে, বুলেট না চাইলে নাও দিতে পারো। ওকে, তো আমরা শিখে দিলাম যে বুলেটটা কীভাবে দিতে হয়, তো বুলেটের মতো পিকচার আপলোড করা যায় সেটা বলে দিলাম। তো এরপর আমরা হচ্ছে নাম্বারিং, এটা কিন্তু আমাদের জানতেই হবে, কেন যারা মাইক্রোসফট ওয়ার্ড জানে তারা নাম্বারিং জানবে না এমন কিছু না। করতে মানে সেটা মানে অনেক ওদের কোশ্চেন তৈরি করতে হয় না। অফিস আসলে এমন একটা জিনিস, অফিসিয়াল সমস্ত কাজ কিন্তু আমাদের এখানে হয়। তো কোশ্চেন তৈরি করতে গেলে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এরকম তো দিতেই হয়, বা 1 2 3 4, বা মানে যেটা আমাদের টিক মারা প্রশ্ন আসে, অনেক সময় বিভিন্ন রকম প্রশ্ন আসে, বিভিন্ন রকমের টাইপস লাগে, রোমান সরফসে লাগে, এবি লাগে, 1 2 লাগে, বিভিন্ন রকমের। তো সেই নাম্বারকে কীভাবে দিতে হয় সেটা শিখছি। নাম্বার না চাইলে নন করে দিতে পারো, 1 2 বা রোমান হবে, এবি, বিভিন্ন ধরনের এটি খোঁজ করতে হবে। কিন্তু কিছু নাম লিখতে হবে, তার আগে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমরা কিছু নাম, তবে খুব ভালো বুঝতে পারি পরীক্ষায় কোশ্চেন পেপারের মানে সময় ব্যবহার করতে হয় এটা নেম অফ লিস্ট, কিছু লিস্ট নাও। এবার লিস্ট নাও, প্রথমে পাশে দেখো সিলেক্ট করে রেখে ওই রকম একটা লিস্ট নিতে হবে। হ্যাঁ, তুমি সাধারণত অজয়, শাহরুখ, সুরাজ, রিনা, টিনা, রমেশ, বিনোদ, রোহিন্দিয়া, বিকাশ, বিভিন্ন যখন তোমার নাম একটা পছন্দ হয় এবার লিস্ট তৈরি করে দেবে, তবেই কিন্তু নাম্বারটা দিতেই আনন্দ হবে বা এটা ভালো লাগবে একটা। তো নাম্বার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি কীভাবে নাম্বার অ্যাপ্লাই করতে পারবো। তো নাম্বারের জন্য আমরা যে লিস্ট অফ নেম তো হলো, লিস্ট প্রথম পাশে সিলেক্ট করে লিস্ট অফ নেম দাও, ABCD, হ্যাঁ 1 2 3, যেমন খুশি তেমন অনেক রকমের। এবার মাউস ঘোরালেই অ্যাপ্লাই হবে দেখো। এবার আসছে মাল্টিপল লেভেল লিস্ট, এটা কী বা কেন, যেমন তা জানা যায়। এর জন্য লিস্ট অফ নেম দেখো অ্যাপ্লাই করলেই নাম পাবে। এটা মাল্টিপল লেভেল লিস্ট, হ্যাঁ অনেক রকমের লিস্ট আছে, অবশ্যই তোমরা ওপরে দেখতে পাবে, আর রিবন বাটনে আছে লেভেল, যেমন খুশি জানা দরকার। তো এই লিস্ট অফ নেম দেখো অ্যাপ্লাই করলেই নর্মালি পেয়ে যাবে, কোনো পরিবর্তন। দেখো কিছু নামকে ট্যাপ করে, ধরো এই নামগুলো না, অজয় নামটা রেখে এটা ট্যাপ করে সরিয়ে দিলাম, সুরেশ নামটা রেখে রিনা আর টিনাকে সরিয়ে দিলাম, রমেশ নামকে বিনোদ আর রৌনাকে সরিয়ে দিলাম। ট্যাপ করে তাহলে কী হবে, ওটা 1, এটা 1-এর দিকে 2, 1-এর দিকে 1.5, এরকম প্রশ্ন করার জন্য আমরা দেখাচ্ছি আমরা অবশ্যই। দেখো কিছু নামকে ট্যাপ করে আগে পিছিয়ে করে রাখতে হবে, সিলেক্ট হবে, অ্যাপ্লাই করে দেখো কী হয়। অজয় 1, এটা সমান শিখা,
সুরজের রিনা আর টিনা। তো এরম ঠিক আমাদের দুটো দেখো, কারণ এটি কি নয়, এখানে মাল্টিপল অ্যাপ্লাই করতে দেখার জন্য এমন হয় অনেক ওয়ার্ড সিলেক্ট করে ডিলিট করে দিলে তাকে ইমেজ ওয়ার্ড ভুল মাফ করে দেয়। তার জন্য আমাদের কন্ট্রোল জেড আন্ডু করা হয়। এক স্টেপ আগে এক স্টেপ পিছিয়ে যাওয়ার জন্য ট্রাই করো আন্ডু আর রিডু। কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল জেড ওয়ার। এক স্টেপ মানে একটা ধাপ আগে যাওয়ার জন্য এবং একটা ধাপ পিছিয়ে আসার জন্য রিডু, আগে যাওয়ার জন্য আন্ডু। আন্ডু রিডু, অবশ্যই এটাকে ভুলে রাখবে না, অবশ্যই করে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে কোনটা রিডু কোনটা আন্ডু। আন্ডু মানে ফিরিয়ে আনা, রিডু মানে আবার সামনে এগিয়ে যাওয়া। একদম আগে বা পিছনে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই করবে মাইক্রোসফট, সমস্ত ভুলকে আমাদের মাফ করে দেয়। তো এটা এরকম করে দেখতে পারো। আবার কন্ট্রোল দিয়ে করলে মাল্টিপল আন্ডার বা রিডু অ্যাপ্লাই করতে হবে। তো 100 বার করো, তুমি আগে পিছিয়ে করতে পারবে। জীবনে এমন ভুল মাপ কোনোদিন হয় না। তাহলে মানুষ ভুল করলে আন্ডু যদি হতো খুব মজা হতো। ভুল আন্ডু করতো, ভুল আবার আন্ডু, মানুষ ভুল করেছে হ্যাঁ আন্ডু করে দেয়, আবার ভুলটা শুধরে গেল, আবার ফের না আর ভুল। মানুষ ভুল করলে হবে না, কিন্তু কম্পিউটার ভুল করলে আমাদের ক্ষমা করে দেয়, আবার ভুল ফিরে আনা যায়। তো এমওজ ওয়ার্ড মাপকে তাই আন্ডু করো। তো লিস্ট আন্ডু করলে খুব মজাদার। লোক ভুল করতো আর আন্ডু করতো। লোক যদি মানুষের যেরকম হতো একবার একদম আগিয়ে যাবার, ভুল করেছে আবার পিছিয়ে আসি। তো বন্ধু মজা করলাম। আগানো পিছনে বলতে একটাই, অনেক সময় কম্পিউটারে ক্লাস করতে গিয়ে পিছনে অনেক কিছু ভুল হয়ে যায় বা ঠিক করতে, যেরকম সুরাজ নামটা ট্যাপ দুটো হবে, একটা ট্যাপ দিয়ে এরকম অনেক ভুল হয়। সেই ভুল বা লেখাটা কোনো পয়েন্ট ভুল কন্ট্রোল জেড করলে আমাদের ফিরে পাবো আগেরটা, অনেকটা কাজ আমাদের সহজ হয়। তো কন্ট্রোল জেড আন্ডু অবশ্যই জানো, শিখে রাখো। তো বন্ধুরা আমরা কী করছি, লাইফে আন্ডু তাই নেই, তো আমরা ভেবে চিন্তা কিছু করো সব কিছু। তখন তুমি এখন কথা বলো তোমার কথায়, তো তুমি এখন কথা বলো তোমার কথায় কোনো ভুল আছে, প্রয়োজনে তোমার কথা সিলেক্ট করা থাকে এবং তাকে অনেক ইম্পর্টেন্ট হয়, তাই তুমি বেশি কথা বলো না, কথার মতন বেশি কথা বলো, তোমার কথা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো না, চুপ থাকো। আমার ওয়ার্ড যখন ইম্পর্টেন্ট তখন আমার যদি বলো, তো ভেবে চিনতে বা থট করে মনে রাখতে হবে বলো। তো একটা এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা বলছি, বেশি কথা বলা ভালো না, চুপ থাকা ভালো, এবং চুপ থেকে আমার ওয়ার্ডের দাম আছে বা আমার কথার দাম আছে। সেই জন্য আমরা ধীরে ধীরে কথা বলব এবং আমাদের কথার মূল্য বলে একটা দুটো কথা পয়েন্টের মধ্যে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো বন্ধুরা আমরা তোমাদের সঙ্গে আমি অনেক কথা বলি, কারণ তোমাদের সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে তাই। তো কোনো কিছু মনে করবো না, পড়াতে গেলে আমাদের এখানে মজা করে পড়াই, মাঝখানে এমন গল্প করে আর পড়াই, মানে কী হলো, আমরা পড়বো মন বসবে, আরও শিখবো আরও শিখবো, শিখতেই থাকবো। তো কোনো টপিক শিখতে গেলে ফ্রেশ করে শিখলে, মজা করতে করতে শিখলে আমাদের আনন্দটা বেশি হয়। আর যদি আমরা কী করি, শুধু লেখাপড়া করেই গেলাম, তাহলে আনন্দ থাকবে না, লেখাপড়ার মধ্যে কিন্তু আনন্দ আসে। তো চলো ট্যাব দিয়ে আরও দিয়ে, কারণ মাল্টিপল নাম্বার দিতে পারো, এটা 2 বার 3 বার করে ট্যাপ দিতে পারো। ট্যাব মানে কার্সার আগে রেখে ট্যাব সিলেক্ট করে তুমি উপরে মাল্টিপল লিস্ট দাও। এবার দেখো এক্সাম পেপার এমনটা হয়, যেমন রমেশ, এক বিনোদ, আবার ওর রিভিন এবং ওর বিকাশ, এরকম হয় না? তো ঠিক এরকম ট্যাপ করে দিয়ে, আর ট্যাপ মানে আগে আগে দিয়ে দিলে একবার সিলেক্ট করে দেখো কি সুন্দর হয়। ভালো করে দেখো, ট্রাই করো ফ্রেন্ড, এই অ্যাপ্লাই করে দেখানো হলো এবং আন্ডু করে আবার ফিরে যেতে পারবে। ওকে, তো নন করে আউট করতে পুরো নাম্বারকে শেখানো হলো কীভাবে নাম্বার ব্যবহার হয়। হোয়াট ডিলেট প্রসেস, হোয়াটের ডিটেলস ডিলেট প্রসেস, মানে ডিলেট মানে করা যায় কোনো ওয়ার্ডকে প্যারাগ্রাফ থেকে আউট করতে গেলে আমাদের কার্সার সামনে রেখে ডিলেট ওয়ার্ড হয়ে যাবে। আমরা কী শিখেছি, ওরপরে আমার নাম্বার হয়ে গেলে ডিলেট অপশান শিখছি। ওয়ার্ড ডিলেটটা কি, ওয়ার্ড ডিলেট প্রসেস, কোনো ওয়ার্ডকে প্যারাগ্রাফ থেকে আউট করতে গেলে কার্সার সামনে রেখে, মানে ওয়ার্ডটা আছে ধরো, তো কাউ লেখা আছে ডগ লেখা আছে, কার্সারের সামনে রেখে ডিলেট অপশান দেখলে ওয়ার্ডটাকে প্যারাগ্রাফ থেকে ওয়ার্ড হয়ে যাবে, মানে ডিলেট হয়ে যাবে। আবার কার্সারকে কি পিচ করে রেখে ব্যাক স্পেস করো, ব্যাক স্পেস করলে একটি একটি করে ওয়ার্ড যাবে।
প্যারাগ্রাফ যেতে গেলে কী হবে, শুধু ডিলেট মানে ওয়ার্ড ডিলেট প্রসেস, এটা অবশ্যই আমাদের জানো, ব্যাক স্পেস আর ডিলেট, সামনে কার্সার রেখে পিছনে কার্সার রেখে কীভাবে কী করা যায়। তো পার্টিকুলার ওয়ার্ড মুছতে গেলে, তো কোনো ওয়ার্ড প্যারাগ্রাফ থেকে আউট করার জন্য এটা তো দেখলাম, তো ওয়ার্ড বা শর্টকাট থেকে নিতে পারো, শর্টকাট থেকেও নিতে পারো। তো বন্ধুরা আমরা এইমাত্র শিখলাম ডিলেট প্রসেস, কিছু ওয়ার্ড ডিলেট করার জন্য একটা পয়েন্ট কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, পয়েন্টকে ডিটেলস বুঝে নিতে হবে, শর্টকাট থেকে নিতে পারো। তো আমরা এবার শিখবো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ কোনো প্যারাগ্রাফ লিখে আমাদের ভালোভাবে করার জন্য এদিক ওদিক সরে যায় বা সিলেক্ট করে উপর তুমি স্কেলে দেখো, তুমি দেখতে পাবে কেমন করে টেক্সটকে প্যারাগ্রাফকে সরে যাচ্ছে। তো ইনক্রিজ ডিক্রিজ অবশ্যই আমাদের করতে হবে, ইনক্রিজ ডিক্রিজ অনেক কাজে লাগে এদিক ওদিক সরে দেওয়ার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য। হয়তো এই লেখাটা একটু সরিয়ে দিলে এখানে ফটো দেওয়া যাবে, বা এই লেখাটা একটু সরিয়ে আসলে এখানে ফটো অ্যাড করা যাবে। তো সেখানে আমাদের ইনক্রিজ ডিক্রিজ লেখে কন্ট্রোল এম বা সিলেক্ট করে এদিক ওদিক করা যায়, বা আমাদের অপশানে আছে ক্লিক করে মাউস দিয়ে করতে পারবে। তো চলো আমাদের টপিকস কিন্তু একটা একটা করে হচ্ছে, মাথায় রাখবে এবং কনসেপ্ট একটাই, আমাদের পয়েন্টগুলোকে এবার খাতায় নোট করবে যে এই পয়েন্টগুলো একটা একটা করে শিখবে। তো বন্ধুরা আমরা প্যারাগ্রাফকে সিলেক্ট করে কন্ট্রোল এম করলেই কিন্তু আমাদের প্যারাগ্রাফ সরে যায়, মানে সিলেক্ট করতে প্রথমে যে অপশানটা সিলেক্ট করতে সেখানে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, ধরো এই পজিশানটা আমাদের লেখাটা এখান থেকে একটা ছবি অ্যাড করে, ভূগোল ক্ষেত্রে এটা হয়, ছবি অ্যাড করতে গেলে বা এই মাঝখানে একটা ছবি অ্যাড করতে গেলে বা এই সাইডে একটা ছবি অ্যাড করতে গেলে এই লেখাটা যেমন এই 2 লাইন থাকবে, কিন্তু এখান থেকে এই কড়া লাইন সরে যাবে, সেই কড়া লাইন সিলেক্ট করে আমাদের সরিয়ে নেওয়া যায়, বা তার জন্য ইনক্রিজ ডিক্রিজ করতে হয়। তো আমরা সাধারণত ইজিক্যাল টু আর এন্ট্রি করে একটা পেজ প্যারাগ্রাফ নিলাম, এই মাঝখানে কোনো ফটোগ্রাফ বা মাঝখানে রাখার জন্য সিলেক্ট করে তারপরে ইনক্রিজ ডিক্রিজ করে রাইট সাইড স্পেসিং বাড়ানো রাখার জন্য করতে পারো, ছবি দেওয়ার জন্য খুবই প্রয়োজন ইন্ডেক্সের প্রোটেক্ট। প্রিন্ট আউট করার পরে এক জায়গায় ফটো দিতে পারো, হ্যাঁ এটা একটা বিশাল জিনিস, প্রজেক্ট আউটে অনেক সময় হয় প্রিন্ট করা হয়ে গেলে তারপরে ওখানে ফটো মেরে দেওয়া যায়। তো পরে পেন দিয়েও কোনো কিছু ওখানে আঁকা যায়, ড্র করা যায় বোঝানোর জন্য। বিভিন্ন প্যারাগ্রাফ সম্পর্কে লিখতে গেলে ইনক্রিজ ডিক্রিজ আমাদের জানতেই হবে, তুমি এই ইনক্রিজ ও ডিক্রিজ করতে পারবে অবশ্যই, এটা আমাদের জানতে হবে। তারপরে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ের উপরে আছো, দেখো এটি বেশিরভাগ এক্সেলে ব্যবহার হয়, তবে আমরা এমএস ওয়ার্ডে কিন্তু পাবো। ওই যে আগের লিস্ট আমাদের দেখেছি আমরা নামের, এই লিস্টের উপরেই কিন্তু আমরা কাজ করবো, অজয় সুগার এরকম একটা লিস্ট থাকলে ভালো হয়, মানে এ নামগুলো আগে চলে যাবে, বি নামগুলো তারপর আসবে, সি নামগুলো তারপর আসবে, ডি নামগুলো, এবার জেড নামগুলো আসবে, এইভাবে ধাপে ধাপে আমাদের অ্যাসেন্ডিং। আবার যদি ডিসেন্ডিং করে জেডটা আগে যাবে, তারপর জেটের পর পর এরকম আসবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং খুব গুরুত্বপূর্ণ জিনিস, 1-2 মানে নাম্বারের ক্ষেত্রে হয় বা অক্ষরের ক্ষেত্রেও হয়। এক্সেলে সব থেকে বেশি বড় হয়, তবে মাইক্রোসফট ওয়ার্ডও আমরা দেখব এ থেকে জেড বা জেড থেকে এ পর্যন্ত করার জন্য অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এবং কাজে লাগে। এমনটা করার জন্য আগে পেজ দেখো, নাম্বার লিস্ট আছে, এই লিস্টকে বা নেম লিস্ট যেটা আগে দেখেছিলাম, নেম লিস্ট সিলেক্ট করে তুমি দেখতে পাবে। ট্রাই করো, প্রথমে এ অজয় উপরে আছে এবং আগে পরে সব হয়ে গেছে, এ থেকে জেড পর্যন্ত সাজিয়ে লেখা হবে। তো বক্স আসবে যেখানে তুমি যেটি করতে সেটি পারবে। ওকে, এবার উপর নিচে নেম লিস্ট থেকে সামনে হয়ে যাবে, সামান্য হয়ে যাবে, বা ডিসেন্ডিং করলে জেড টু এও হয়ে যাবে। ক্লিক করে দেখো, ওকে রিসিভড দেখো, ওকে। তো এটাই আমি বলছি যে আমাদের একটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখতে হবে। অনেক বড় বড় নামের লিস্ট, এ অক্ষরের নামের লিস্ট যারা আছে তারা আগে আগে একটা লাইনে দাঁড়ো পাবে, বি অক্ষর দাঁড়াতে পাবে, সি অক্ষর, এরকম সময় হলে তখন শুধু সিলেক্ট করে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংয়ে দিয়ে দেবে। খুব মজার জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইমেজ ওয়ার্ড শিখছো মানে সবগুলো শিখে রাখা দরকার। তারপরে আমার প্যারাগ্রাফ মার্কারিং, এটাও জানা দরকার। এটাতে আমরা প্যারাগ্রাফ লিখলাম, লিখে তারপর একটা মার্কার দিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করা যাবে যেখানে তুমি প্যারাগ্রাফে জাম্প হবে সেখানে এই মার্কারটা দেখতে পাবে। অনেক বড় নোট আছে সেখানে ইউজ করতে পারো, কোনো জায়গায় বেশি এন্টার করলে এই মার্কারটা হেল্প করতে পারে। ওকে, তো মার্কার পয়েন্টটা আমাদের দরকার আছে। প্যারাগ্রাফ গ্রুপে আমরা দেখতে পাবো, প্যারাগ্রাফ গ্রুপকে আমরা দেখিনি, মানে আরও জানার জন্য লাইন স্কেপিং ক্লিক করে দেখতে পারো, আরও কিছু বুঝতে পারবে।
তো বন্ধুরা আমরা ফন্ট, ক্লিপবোর্ড, প্যারাগ্রাফ সব জেনে নিলাম। এতক্ষণ আমরা কী কী জানলাম? ফন্ট তো জানলাম অনেক আগেই, কীভাবে ফন্ট, কালার, শ্যাডো, হাইলাইট, কালার সব শিখলাম। ক্লিপবোর্ডে শিখলাম ক্লিপবোর্ডে কীভাবে আমাদের কোন অংশ মানে কীভাবে থাকে, ক্লিপবোর্ডে কোনটা কীভাবে আমাদের কাজে লাগে পরে সেটা দেখলাম। এতক্ষণ কিন্তু প্যারাগ্রাফ শিখছিলাম, প্যারাগ্রাফে কীভাবে ব্লাড দেবো, কীভাবে সাইড সরিয়ে নেবো, কীভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেবো, কীভাবে মাল্টিপল নাম্বারিং দেবো, সব কিছু কিন্তু শিখেছি। দেখো ছোটো ছোটো জিনিস কিন্তু আমরা ধৈর্য ধরে এবং ভালো গুরুত্বভাবে শিখছি, সেই জন্য আমাদের একটু লেট হচ্ছে। তো আমরা টপিকস চেঞ্জ করব। আমাদের প্রায় হোম ট্যাব আমরা শেষ করে ফেলেছি, এবার ইনসার্ট ট্যাব যাবো। ইনসার্শন আরও বড়ো, ওগুলো সব ধাপে ধাপেই আমরা শেখাবো। ভিডিওগুলো আমরা কেটে কেটে পার্ট 1, 2, 3 এরকম করবো। একটা মনে মনে ভাবে নিয়ে একসাথে করলে কি হবে, বোরিং ফিল হবে, ইন্টারেস্ট থাকবে না ভিডিওর উপরে। এরপরে আমরা যাবো স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপ কি? এটি রেডিমেডভাবেই প্যারাগ্রাফকে স্টাইল দিতে পারে, অ্যাপ্লাই করতে পারে, খুব গুরুত্বপূর্ণ না করা যায়, আমরা না চাইলেও ক্লিয়ার করতে পারি ফরম্যাটকে, এবং কোনো একটু অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই নিয়ে নিজে করতে পারবে। তো ওকে, নেম দিয়ে নিজে স্টাইল দিতেও পারো, কোনো অসুবিধা নেই। স্টাইল গ্রুপটা ততটা কাজ না, এখানে সাধারণ কিছু ফরম্যাট থাকে প্যারাগ্রাফের, সিলেক্ট করে কালার দিতে পছন্দ হয় সেটা দিতে পারো। বারবার কিছু চেঞ্জ করা লাগে না, মাউস ঘোরালে প্রিভিউ দেখতে পাবে। যদি তোমার ভালো লাগে প্যারাগ্রাফ ফন্টের থেকে করতে পারবে। ম্যানুয়ালিভাবে এটা করা যায়, মানে সাধারণত হাতে না তো করা যায়, তবে এখানে কিছু স্টাইল গ্রুপ আমাদের দিয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, তাতে কাজ সুবিধার জন্য। তো এখানে হোম ট্যাব শেষ হয়নি এখনও কিন্তু, এবার হোম ট্যাবে প্রায় শেষের দিকে ফাইন্ড রিপ্লেসটা দেখলে আমাদের হয়ে যাবে। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখব। ওয়ার্ড আর ইনসার্ট, মানে ফাইন্ড, হোমে ইনসার্ট, হোম ট্যাব আর ইনসার্ট ট্যাব বেশি অপশান আছে, মানে হোম ট্যাবের বেশি কাজ আছে, আর সব অপশান তত বেশি কাজ থাকে। হোম ট্যাবটা প্রায় শেষ হচ্ছে, ইনসার্টটা একটু বড়ো হবে, এর থেকে আরও একটু বড়ো হবে। তো লেআউট ডিফেন্স সব কম অপশান, তা তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। ভিউ ট্যাবগুলো সবগুলো আস্তে আস্তে হবে। ফরম্যাটিং ট্যাব আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তাড়াতাড়ি হয়ে যাবে। ইম্পর্টেন্ট কিন্তু তাদের কিন্তু হোম ট্যাব ইনসার্ট ট্যাবের মধ্যেই কিন্তু অনেক প্রচুর কিছু আছে। ইনসার্ট ট্যাবও তাই ভাবছি দুটো পার্ট করবো আমরা, কারণ এক পার্ট করলে বুঝতে ভালো লাগবে না। তো হোম ইনসার্ট ট্যাব বেশি সময় ডিরেকশনভাবে করতে হবে। তো অনেক বললাম, এত বড় কেউ শুনবে না। আমি যদি কোনো অপশান না শেখাই তখন আমাদের কোনো কিছু জায়গায় গিয়ে আটকে গেলে পরে যাই প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই তোমরা অপশান জানো না হয়, প্রবলেম ক্রিয়েট না হয়, তার জন্য এইসব এত বড় করে দেখছি না। কে শুনছে কে শোনে না সেটা আমরা দেখবো না, কেউ বোর হবে না, শুনে যাবে আমাদের ভিডিওটা, এটা দেখে যাবে। তো আমরা এইমাত্র শিখে ফেললাম হোম ট্যাবের স্টাইল গ্রুপ, আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমাদের কথা বললাম। এখানে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, খুবই গুরুত্বপূর্ণ, কাজও লাগে, এবং অনেক বড় নোটসের ক্ষেত্রে ফাইন্ড রিপ্লেসের মতন এত বড় একটা রোলস কখনো বলতে পারবো না মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। এই সম্পর্কে কিছু জানবো। ফাইন্ড মানে ওয়ার্ডকে খোঁজার জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল এফ করলেই কিন্তু নেভিগেশনে আসবে, মানে একটা বক্স আসবে যেখানে আমরা ওয়ার্ড নিয়ে আমরা দেখবো। ওয়ার্ড যতবার ব্যবহার করেছি ওয়ার্ড আছে কত সব দেখবো, ফাইন্ড হয়ে যাবে খুব সহজ এবং তাড়াতাড়ি। আর রিপ্লেস, ধরো প্যারাগ্রাফকে সব ভিডিও লেখাটা ভুল লেখা আছে, সেখানে অডিও লিখতে হবে, করতে হবে। রিপ্লেসমেন্ট বক্স আসবে, ক্লিক করে সেখানে কন্ট্রোল এস হবে, এস করলে কিন্তু রিপ্লেসমেন্ট বক্স আসবে। কন্ট্রোল এ ফাউন্ড বক্স, রিপ্লেস একই সব বক্সের মধ্যে, তারপরে ফাউন্ড একই বক্স। তো এস করলে পেয়ে যাবো। এবার কী হবে, ভিডিও লিখে নিচে অডিও লিখবে এবং রিপ্লেস অল করে দেবো। একসঙ্গে ডকুমেন্টস যত ভিডিও লেখা আছে সব অডিও হয়ে যাবে। খুব মজাদার জিনিস এবং খুব আমাদের গুরুত্বপূর্ণ এবং কাজের জিনিস। অনেক নোটসে অনেক ভুল তারিখ, অনেক ডেট বা অনেক একজনের নাম বারবার লিখেছি, কিন্তু ধরো নামটার স্পেলিং ভুল আছে, তো এতবার চেঞ্জ করবো না, একবারই কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। রিপ্লেসমেন্ট ব্যবহার করে অনেক জায়গায় করতে পারি। কোনো বড় নোটসে ডেট চেঞ্জ করা যায়, বা আমির খান যেরকম করেছিল, মানে একটা জায়গায় একজন নোট লিখেছে, সেই
কে মানে সেই স্পিচ লিখেছে, স্পিচ লিখে স্ট্যাটাসে গিয়ে বলবে, সেখানে শুধু চমৎকার চমৎকার এরকম লিখেছে, চমৎকার জায়গায় বলাৎকার করে দিয়েছে, বি লিখেছে সি থেকে লিখে শুধু শুধু রিপ্লেস বার করে দিচ্ছে। কি সিন, মানে সেই বইটা আমরা দেখেছি, অবশ্যই তোমরা দেখবে যদি মনে হয় 3 ইডিয়ট বইতে আছে আমির খানের বলাৎকার का চমৎকার করে দিয়ে। সাল বদলাতে পারো, হ্যাঁ, অ্যাগ্রিমেন্ট বা চার্ট এসকো ইচ্ছা মতন করতে পারো। তো এই আমাদের ফাইন্ড রিপ্লেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্ড করে কত জায়গায় আছে সেটা দেখা যায়, রিপ্লেসমেন্টও করা যায়। এবার আমরা একটু গো টু বক্স। গো টুটাও কিন্তু আমাদের অনেক, ধরো 100 পেজ কি 200 পেজে আমাদের একটা নোটস আছে সেই মাইক্রোসফট ওয়ার্ডে, তখন আমাদের যদি বলা হয় 50 পেজ নাম্বার চলে যাও, কীভাবে যাবে? তার জন্য গো টু অবশ্যই আমাদের কাজে। এই তিনটি কিন্তু একই বক্সের মধ্যে পেয়ে যাবে, একই সব রিপিটের বক্সের মধ্যে আছে, রিপিট, ফাইন্ড এবং আছে সবই গো টু দেখতে পাবে। আগে পেজকে কপি পেস্ট করে বাড়িয়ে নাও। এবার তোমরা যা কোনো পেজে যেতে চাও, ধরো 50 ক্লিক করলে কিন্তু 50 চলে যাবে, গো টু করলেই চলে যাবে, কোনো টিকিট লাগবে না, ও দিতেও হবে না। যে ইচ্ছা যেখানে ইচ্ছে যাওয়া দেখো, মজা করছি, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, কিন্তু টিকিট লাগবে না। কিন্তু না, এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গো টু কন্ট্রোল জি গো টু পাবে, পেজ নিয়ে চলো, যত যেখানে চাও তোমরা পাবে। ধরো লাইফে আমাদের দরকার, আমি আমেরিকায় টাইপ করো, এন্টার করো, দেখলো চলে যাবে, আমেরিকায় চলে যাবে। সে আমেরিকা এমন হয়ে গেলে কেমন হতো, কত মজা হয়, মজা হবে। আমেরিকায় চলো, এটা মজা করলাম, মানে টিকিট কেটেই ধরো আমেরিকায় বললো, ক্লিক করলেই আমরা আমেরিকায় চলে যাবো, না কখনো হয় না, এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হয়। তো একটা জিনিস সিলেক্ট করো, আর আমরা কন্ট্রোল এ দিয়ে করতে পারো, সিলেক্ট অল দ্য সিমিলার ফরম্যাটিং। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। সিলেক্ট অল করে সিমিলার অ্যান্ড দ্য সিমিলার ফরম্যাটিং, এটি করে দেখো। ধরো তুমি একটি টেক্সটকে ফরম্যাট দিলে, কালার দিলে, এভাবে 3-4টি টেক্সটকে একই ফরম্যাট দিলে তুমি চাইলে ফরম্যাটিং প্রিন্টার দিয়ে করতে পারো। অনেক গুরুত্বপূর্ণ ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টার আমাদের কাজকে অনেক সহজ করে। একটা টেক্সটকে সুন্দরভাবে কালার দিলাম, গ্রেডিয়েন্টস দিলাম, তাকে আরও মানে শ্যাডো দিলাম, তাকে সরালাম ঘোরালাম, কিন্তু এরকম যদি চাই সবগুলো কীভাবে করবো? তখন ওখানে আমার কী কী দিয়েছি, কোনটা করেছি, কোন কালার দিয়েছি মনে থাকেনি তো, কোন ফন্ট দিয়েছি, তার জন্য আমরা ফরম্যাট প্রিন্টার দিয়ে করতে পারবো। প্রথমে যে কোনো একই ফরম্যাটে দেখো ওয়ার্ডস কার্সার রেখে এর মধ্যে আমার যে কোনো কালার ফরম্যাট স্টাইল আছে সব সিলেক্ট করে, তখন তুমি সিলেক্টে গিয়ে সিলেক্ট অল করে সিমিলার ফরম্যাটিং এটি করো, আবার ক্লিক করলে এবার দেখতে পাবে সব একসঙ্গে, সবই ফরম্যাটিংগুলো তোমাদের জিনিস সব দেখতে পাবে। মানে একই জিনিস বারবার 3-4 জায়গায় করলে ফরম্যাটিংগুলো করতে পারবে, একই ফরম্যাট যেখানে যেখানে আছে সব শো হয়ে যাবে, কালার সাইজ সব হবে। সিলেক্ট অল সিমিলার ফরম্যাটিং ক্লিক করে ট্রাই করো। হ্যাঁ, এটা কিন্তু খুব মজাদার জিনিস, মানে একসাথে 4-5টা কালার একসাথে চেঞ্জ হবে। তো তারপরে আমরা আসছি সিলেকশন পেন, এগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে থাকে, গুরুত্বপূর্ণ দেখানো আশায় এর ব্যবহার দেখা হবে। কোনো অবজেক্ট করাতে গেলে তখনই বেশি বাড়াবে, তাকে হাইড করা বা আনচেক করার জন্য ব্যবহার হয়। যেমন ফটোশপে লেয়ার অপশান থাকে, ঠিক তেমনি আমরা এখানে আরও শিখতে পারবো। দেখো সিলেকশন পেন আছে, এতক্ষণ আমরা হোম ট্যাব সম্পর্কে দেখলাম, সব অপশান কভার করে ফেললাম। এবার কিন্তু আমরা যাব ইনসার্ট, মানে ইনসার্ট ট্যাবে, কিন্তু এখন আমরা আর ভিডিও বাড়াচ্ছি না, এখানেই ভিডিও আমাদের সমাপ্ত করছি। হোম ট্যাবের ক্ষেত্রে ইনসার্ট ট্যাবে আমরা যাবো আবার, এই পরবর্তীতে আমরা আসবো ইনসার্ট ট্যাব। তো লেটস গো, অ্যান্ড আমরা ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা চলো, মানে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব কভার করে দিলাম, হোম ট্যাবের প্রতিটা পয়েন্ট কিন্তু বললাম, ভিডিওটা অনেক বড়, পয়েন্টগুলো ইয়াদ রাখবে, পয়েন্টগুলোকে একটা একটা নোট ডাউন করবে, আর চেষ্টা করবে একটা একটা পয়েন্ট সম্পর্কে বুঝে সুঝে লেখা, বোঝা, শোনা সব কমপ্লিট করবে। খুব সহজ জিনিস, কিন্তু হয়তো নোটসটা বেশি বড় হয়ে গেল, কিন্তু খুব সহজ। আমরা একটাই জিনিস বা একটাই সমস্যা বা একটাই থট, ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে এবং ট্রাই করবে, সবটাই কিন্তু পেয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, তো চাপ নেই, আমরা কষ্ট করতে থাকি। তো তোমার অভিজ্ঞতা হলে এটা আমাদের সব কিছু মানে সব হয়ে গেল। তো একটা লাইক করবে, সাবস্ক্রাইবটা করবে, চ্যানেলটাকে আরও 5 জনের কাছে শেয়ার করবে। এইরকম নোটস, এরকম ধরনের নোটস কিন্তু কেউ পাবে না বা দেবে না।
আর বোঝাতেও পারবে না, বোঝায় দেবেও না। তো আমরা ধৈর্য ধরে গুরুত্ব করে বুঝিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এমনকি আমাদের একটা ইয়ে দিচ্ছি, একটা মানে কি বলে, আমাদের একটা যেটা মানে একটা মানে গ্যারান্টি দিচ্ছি, আমরা একটা ভিডিওগুলো স্ক্রিনে দেখাবো, কম্পিউটার স্ক্রিনে নোটগুলো দেখাচ্ছি যাতে সুবিধা হয়। তো চলো আর কথা না বাড়িয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে হোম ট্যাব নিয়ে। একুশে ওয়ার্ডের পার্ট 2 আমরা নিয়ে আসতে চলেছি। লেটস গো।